দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা বিসেফ এর পক্ষ থেকে আজকের এই নাগরিক সংলাপে। আপনারা সবাই জানেন বিসেফ ফাউন্ডেশন আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের একটি আন্দোলন হিসাবে কাজ করে যাচ্ছি এবং এটি 2009 সাল থেকে কাজ করছে। আমরা প্রতিদিনই আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি, বাট আহ, প্রতি শনিবার দিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়নের ব্যাপারে। সরি, গ্রামীণ oh no. গ্রামীণ অর্থনীতির উন্নয়ন বা অর্থনীতির পুনর্জাগরণ নিয়ে আমরা আলোচনা করি। আমরা এই বিষয়ে এই কারণে আলোচনা করি যে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন বলি, কৃষি উন্নয়ন বলি, যাই বলি না কেন, সবকিছুই আমাদের আসলে গ্রাম নির্ভর। এবং এই গ্রামের অর্থনীতির পুনর্জাগরণ করতে পারলেই হয়তো আমরা সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো এবং আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো। এবং এই আমরা গত কয়েকটি ধারাবাহিক পর্বে আমরা যে কথাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণের ক্ষেত্রে যে 60-এর দশকে আখতার হামিদ খানের স্যারের যে প্রচেষ্টা শুরু হয়েছিল কোঅপারেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে, তখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল যে তিনটি বিষয়কে তখন মুখ্য করে দেখা হতো, যে গ্রামীণ অর্থনীতির জন্য তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল, যে পুঁজির অভাব, প্রযুক্তির অভাব এবং সংগঠনের অভাব। কালের আবর্তে হয়তো এখন আর আমাদের পুঁজির অভাব বা প্রযুক্তির অভাবকে অত স্পষ্ট করে আর আমরা বলতে পারবো না, কিন্তু সংগঠনের অভাব যে আছে এটা এখনো পরিষ্কার। আমরা গত পর্বে যে আলোচনা হয়েছে সেখানে আমরা দেখেছি কোঅপারেটিভের বিভিন্ন কনস্ট্রেন্টের ব্যাপারে, যে কোঅপারেটিভ বা সমবায় যে বিষয় সংগঠনগুলি সেগুলো এখন আর সমবায়ীদের হাতে নাই, এটি অনেকটা আমলাতান্ত্রিক বা কায়েমি স্বার্থীবাদীদের হাতে চলে যায়। এবং আমাদের যে রেজিস্ট্রেশন, অডিট এবং সবকিছু একই সংগঠনের একই প্রতিষ্ঠান থেকে দেওয়া হওয়ার কারণে যেটি হচ্ছে যে রক্ষকই অনেকটা ভক্ষকের ভূমিকা পালন করে। এবং এই সমবায়ের যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে দেশে বিভিন্ন ভাবে, সেগুলি খুব ছোট ছোট উদ্যোগ যদিও, তারপরেও এখানে লাভটাকে আর পরিষ্কার করে দেখানো হয় না। সবাই এই লাভকে ছোট করে দেখানোর চেষ্টা করে, কারণ এটা 3%, লাভের 3% যেহেতু আবার সমবায়ের তহবিলে জমা দিতে হয়, সেই বিষয় নিয়ে একটা হাইড অ্যান্ড সিক একটা ইয়ে আছে আমাদের মধ্যে। এবং সমবায়ের উদ্যোগগুলি যখন একটু বড় হয়ে যায় তখনই বহিরাগত হস্তক্ষেপ এবং উদ্যোগগুলি নষ্ট হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে। অন্যান্য দেশের তুলনায় সমবায় আন্দোলন আমরা অনেক পিছিয়ে আছি। সমবায়কে নিয়ে আমরা অনেক আলোচনা করলেও আমাদের নীতি নির্ধারণে এর কোনো ব্যাপক আলোচনা হয় না, এবং আমাদের পল্লী উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা থাকলেও কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা দেখতে পাই না। এবং সর্বোপরি এ বিষয়ে গবেষণারও একটা বিশাল ঘাটতি আমরা দেখতে পাই। তো আমরা এই সমবায়ের বিষয়গুলোকে আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন ধাঁচে কথাবার্তাগুলো বলবো। সেটা হচ্ছে যে আসলে এই সমবায় ছাড়াও আমাদের গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে আর কি কি উপায় আছে এবং আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা কিভাবে সামনে নিয়ে যেতে পারি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের গেস্ট অফ অনার হিসাবে যারা আছেন, তারা হচ্ছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার। আপনারা সবাই তাকে চিনেন। উনি সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো এবং আমাদের বাংলাদেশের প্রতিযোগিতা অর্থনীতিবিদদের একজন অন্যতম একজন। এবং আমাদের সাথে আছেন প্রফেসর নজরুল ইসলাম। উনি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ ইকোনমিক্স এর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর প্রফেসর, ফ্যাকাল্টি। উনি স্যারেরও কিছু উদ্যোগ আছে গ্রামীণ অর্থনীতির বিষয়ে, এবং বিশেষ করে আমরা জানি যে ওনার একটা প্রচেষ্টা চলছে যে একটা সেন্টার অফ এক্সেলেন্স করার বিজনেস, এগ্রি বিজনেসের উপরে। আমরা চেষ্টা করব স্যারের কাছ থেকে এই বিষয়েও কিছুটা জানতে। এবং সব দিনের মতো আজকে আমাদের সাথে সভাপতিত্ব করছেন আমাদের এই সংগঠনের বিসেফ এর সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, যাকে আমরা সবাই চিনি, একজন আমি যেটাকে বলি যে জীবন্ত কিংবদন্তি হিসাবে কৃষি ক্ষেত্রে। সুতরাং তিনি আমাদের সাথে আছেন।
আমরা আলোচনার শুরুতে যেখানে থেকে আমরা আলোচনাটা শুরু করতে চাই সেটা হচ্ছে প্রফেসর মোস্তাফিজ স্যারকে আমি প্রথমেই আমাদেরকে একটু ওভারঅল যে বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য অনুরোধ করবো, সেটি হচ্ছে যে আসলেই গ্রামীণ এই অর্থনীতির কথা যে আমরা বলছি এটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনীতি তো আজকে অনেক ফোল্ড বেড়েছে। আমরা কৃষি অর্থনীতিকে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছি বা শিল্পের দিকে কতটুকু ঝুঁকেছি সেগুলো সব সহই এখনকার প্রেক্ষাপটে আমাদের গ্রামীণ অর্থনীতিটাকে আমরা কতটা গুরুত্ব দেওয়া দরকার। তো এই বিষয়ে আমরা একটু মোস্তাফিজ স্যারকে বলার জন্য অনুরোধ করব, এবং একই সাথে যদি উনি যদি আমরা স্যারকে অনুরোধ করব যে স্যার যদি একই সাথে যদি একটু ইয়ে করেন যে আমরা যে এসডিজির যে এরাতে আছি সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাটেন্ড করতে হলেও আসলে আমাদেরকে এই গ্রামীণ অর্থনীতি থেকে কতটুকু গুরুত্ব দিতে হবে। আমরা প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যারের কাছ থেকে শুনবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব মোর্শেদ। আমি প্রথমেই বিসেফকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাকে এ ধরনের একটি সুন্দর আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য, এবং বিশেষত প্রফেসর জয়নাল আবেদিনকে অনেক পরে দেখলাম। ওনার সুকীর্তি বাংলাদেশে আমাদের অনেক দীর্ঘদিনের জন্য পরিচিত, এবং তার মূল্যবান বক্তব্য শুনবো। আমার সাথে প্রফেসর জনাব নজরুল ইসলাম আছেন, তার বক্তব্য আমি শোনার অপেক্ষায় থাকবো। প্রথমে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্বটা কি রকম এ পর্যায়ে, এটা ঠিক যে স্বাধীনতার পরবর্তীতে আমরা যে গ্রামীণ অর্থনীতির সাথে পরিচিত ছিলাম তার থেকে বাংলাদেশের বর্তমানের গ্রামীণ অর্থনীতির অনেক পরিবর্তন হয়েছে। আমার মনে হয় যে ইতিবাচক পরিবর্তনগুলোকেও আমাদের আসলে বিবেচনায় নেওয়া উচিত, যাতে করে আমরা সেই শক্তিমত্তার উপরে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের কৃষির উৎপাদনের কথা বলেন, যদি আমি ধানের কথাই শস্যের কথাই বলি, 11 মিলিয়ন টন থেকে 36 মিলিয়ন টন আমরা আজকে উৎপাদন করছি। আমরা কৃষির যে যান্ত্রিকরণের কথা যদি বলি, তাহলে সেই দেখেন এখন কত পাল্টে গেছে। আমরা যখন ছোট ছিলাম সেই গ্রামের সেই অতি পরিচিত হাল বলদ কৃষক, এবং তার পরিবর্তে এখন যন্ত্র এসেছে। এবং বৈচিত্র্যকরণের কথাও যদি বলি, আপনি দেখবেন যে স্বাধীনতার পরবর্তীতে কৃষির যে অবদান আমরা জিডিপিতে দেখেছি, সেখানে মূলত শস্য খাত থেকেই সবটা আসতো। আজকে যখন আমরা বিবেচনা করি কৃষির অবদান জিডিপিতে, তখন যে 13%, তার মধ্যে কিন্তু শস্য খাতের অবদান 7-8%-এর মতো। বাকিটা কিন্তু আমাদের আসতেছে হলো, সেখানে আমাদের লাইভ স্টক আছে, ফিশারিজ আছে, আমাদের পোল্ট্রি আছে। সুতরাং আমাদের বৈচিত্র্যকরণও হয়েছে আমাদের কৃষি খাতে। এবং বাংলাদেশের অর্থনীতিতে কৃষির যে অবদান, সেটাও যদি আমরা বিবেচনায় নিই, তাহলেও আমরা দেখব যে সেখানে এটা কর্মসংস্থানের দিক থেকে বলি, আমাদের বিভিন্ন যে স্বনির্ভরতার দিক থেকেও যদি আমি বলি, কৃষি খাতের চাহিদা এবং সরবরাহ, যদি আমি বেসিক নিডস এর কথা যদি বলি, এগুলো আমাদের আগে যেরকম আমদানির উপর নির্ভরশীলতা ছিল, বিভিন্ন ধরনের অনেক ক্ষেত্রে বিপজ্জনক এবং বাধ্যতামূলক নির্ভরশীলতা, যেটা আমরা বাংলাদেশের ইতিহাসেও দেখেছি যে এগুলোর কি ফল এবং প্রতিফল হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটা আমরা স্বনির্ভরতার দিকে এগিয়েছি অনেক ক্ষেত্রে, এবং সেটা কৃষির জন্যই সম্ভব হয়েছে। কিন্তু তারপর আমি যখন সামনের দিকে তাকাই, তখন নেক্সট চ্যালেঞ্জ গুলোর কথা আপনি বলেছেন, এবং মুসা সাহেব আপনি বলেছেন এসডিজির কথা বলেছেন। আমি যদি সেই যদি প্রেক্ষাপট থেকে যদি দেখি, তাহলে আমি কিন্তু দেখি যে সামনের অগ্রসরতাটা ঠিক লিনিয়ার ফর্মে যে হবে তা না। এখন যদি আমি কৃষিতে মোর ভ্যালু এডিশন করতে চাই, আরো বেশি বৈচিত্র্যকরণ করতে চাই, উৎপাদনশীলতা যদি বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাকে কিন্তু নেক্সট জেনারেশন অফ টেকনোলজি লাগবে, নেক্সট জেনারেশন অফ ইনস্টিটিউশনস লাগবে। এবং সেদিক থেকেই আমার মনে হয় যে বেশ দুর্বলতা অনেক ক্ষেত্রে আমি দেখি, পার্টিকুলারলি এসডিজি। আপনি জানেন যে এসডিজি
একে বলা হয়েছে 2030-এর মধ্যে আমাদের দারিদ্র থাকবে না, আমাদের দুইয়ে বলা হয়েছে যে আমাদের ক্ষুধা এবং আমাদের যে যে নিউট্রিশন, সেগুলো স্বাস্থ্য, এগুলোর কথা বলা হয়েছে। সেটা যদি আমরা আমাদেরকে পূরণ করতে হয়, ইনইকুয়ালিটি যদি কমাতে হয়, তাহলে কিন্তু আমাদের কৃষি খাত এবং গ্রামীণ অর্থনীতিকে নতুন ভাবে চিন্তা করতে হবে। এখনো মনে রাখতে হবে যে আমাদের এই গ্রামীণ অর্থনীতিতে 41% মতো মানুষ আমাদের যে শ্রম বাজারে আছেন তারা কাজ করে থাকেন, কিন্তু আমাদের কৃষি উৎপাদন করে হলো 13% অফ জিডিপি। এটা থেকেও কিন্তু বোঝা যায় যে 41% যখন নাকি ওখানে নিয়োজিত, কিন্তু 13% জিডিপি কৃষি থেকে আসে। উৎপাদনশীলতা যে রিলেটিভলি এখনো কম শিল্প খাতের থেকে, এটা কিন্তু সেখান থেকেও কিন্তু বোঝা যায়। এক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় দুর্বলতা যেটা আমি দেখছি, সেটা হলো যে আমরা কৃষিকে যে শিল্প খাতের সাথে তার যে একটা সংযোগ, বোথ ইন টার্মস অফ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, এটা কিন্তু আমরা এখনো শক্তিশালী ভাবে কিন্তু আমরা সেটা করতে পারিনি। এবং অনেক কিছুই আমাদের কৃষি খাতেও আমদানি নির্ভর, এবং আমাদের কৃষি পণ্য যেটাকে আমাদের প্রক্রিয়াজাতকরণ করে শিল্পায়নের মাধ্যমে যেটা ভ্যালু এডিশন যেটা করা, সেটা কিন্তু আমরা করতে পারি না। অনেক ওয়েস্টেজ লিকেজ তো আছে, কিন্তু তার সাথে এই যে পশ্চাৎ সংযোগ এবং অগ্রসংযোগ, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের দুর্বলতা রয়ে গেছে। এটা হলো এক। দ্বিতীয় যেটা, কৃষিতে দেখুন আমরা অনেক উপকরণ বাইরে থেকে আনি, কিন্তু এবং এগুলোতে সরকার সেগুলো বাইরের বিশ্ববাজারের দামে এগুলো নিয়ে এসে তাকে ভর্তুকি দিতে হয়। সুতরাং কৃষক যদি নাও দেন, সরকারকে কিন্তু এটার কষ্টটাকে বিয়ার করতে হচ্ছে টু সাম এক্সটেন্ট। কিন্তু কৃষিকে আমি বিশ্ববাজারের সুযোগের সাথে সংযোগ কিন্তু করতে পারিনি। তো এইখানে আমি একটা বড় মিসম্যাচ দেখি, এবং সেখানেই কিন্তু কৃষি পণ্যের যে মান রক্ষা করা, এগুলোর যে এখন যে ট্রেসেবিলিটি যেটাকে বলে, যে আমি কোন ক্ষেতে উৎপাদন করেছি, আমি যদি বিশ্ববাজারে এটা রপ্তানি করতে চাই, কোন পোল্ট্রি ফার্মে আমি উৎপাদন করেছি, কোথা থেকে এই ডিমটা আসতেছে, এই যে ট্রেসেবিলিটি, এগুলো কিন্তু এখন আজকের দিনের চাহিদা। তাছাড়া কেউ কোথাও আমি এগুলোকে যতই আমি উৎপাদন করি না কেন, উদ্বৃত্ত থাকুক না কেন, প্রতিযোগিতার সক্ষমতা থাকুক না কেন, আমি বিশ্ববাজারে কিন্তু এগুলোকে নিয়ে যেতে পারবো না। এবং সেখানে স্যানিটারি ফাইটোস্যানিটারি স্ট্যান্ডার্ডস আছে, টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড আছে, যেগুলোকে আমার অ্যাড্রেস করতে হবে। এখন সামনের দিকে যদি তাকাই, এবং আমরা তো আজকাল অনেক বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের কথা বলি, আমরা কিন্তু এলডিসি গ্রাজুয়েশন করে ডেভেলপিং কান্ট্রি স্তরে যখন যাব, তখন এই স্ট্যান্ডার্ড গুলো আমাদের আগে যেরকম স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি ছিল, সেটা ডাব্লিউটিও বলি আর আন্তর্জাতিক বাজারে বলি, সেগুলো কিন্তু থাকবে না। সুতরাং এইগুলোর যে আমার কমপ্লায়েন্স এবিলিটি, সেটা যদি আমি করতে পারি, এক, আমি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে আমার যে কমপ্লায়েন্স, সেটাও আমি অ্যাড্রেস করতে পারবো, এন্ড দুই, বিশ্ব বাজারের সাথে আমার গ্রামীণ কৃষিতে যে সংযোগ স্থাপন করা, সেটাও আমি করতে পারবো। বিশ্ববাজারের সুযোগটা যতক্ষণ পর্যন্ত আমি কৃষককে না দিতে পারছি, এটার সাথে শুধু অভ্যন্তরীণ বাজারে যখন আমি তাকে নাকি এটা একটা সীমাবদ্ধ রাখি, তখন সে কিন্তু ভালো মূল্যও পায় না। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু প্রতিযোগিতা সক্ষমতা এবং আমাদের এই যে বিশ্ববাজারের সাথে সংযোগের সক্ষমতা, এখানে কিন্তু একটা বড় ধরনের পাবলিক পলিসির একটা স্পেস আছে, এবং সেটা যদি আমরা করতে পারি, আপনি এসডিজির কথা বলেছেন, তাহলে কিন্তু দারিদ্র সীমার নিচে যে আমরা এলিমিনেট করতে চাচ্ছি, কেউ থাকবেন না, আমরা বলতে চাচ্ছি এলএনওবি, লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছিয়ে রাখা যাবে না, এগুলো কিন্তু আমরা তখন অ্যাড্রেস করতে পারবো। এবং আমার মনে হয় যে সেইটা করতে গেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা খুব বড় ভূমিকা রাখতে হবে এখানে। যে স্ট্যান্ডার্ডের কথা বললাম, সার্টিফিকেশনের কথা বললাম, ল্যাবরেটরি টেস্টিং এর কথা বললাম, এগুলো কোনো প্রাইভেট সেক্টর করে না, কিন্তু সব দেশে এগুলো পাবলিক ইনস্টিটিউশন গড়ে তুলে এগুলোকে ক্ষমতায়ন করা হয়, এবং কৃষকদেরকে এটা সহায়তা করা হয়। আরেকটা যেটা, সেটা হলো যে একটা বড় আমি যেটা দেখি আর কি এখন বাংলাদেশের প্রেক্ষিতে, এবং আমার মনে আছে যে আমার জীবনের প্রথম প্রকাশনাটা ছিল স্যার ভেরি ইন্টারেস্টিং, রুরাল আরবান রিসোর্স ট্রান্সফার। আমি যখন পিএইচডি করি, তখন আমার একটা চ্যাপ্টার থেকে এটা আমি
প্রকাশ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি। তখন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর স্যার ছিলেন ওইটার সম্পাদক, জার্নাল অফ বিজনেস স্টাডিজ। তো তো ওখানে ছাপিয়েছেন যে রুরাল আরবান রিসোর্স ট্রান্সফার, এইটাও কিন্তু এই ট্রান্সফারটা হয় হলো ক্রেডিট মার্কেটের মাধ্যমে, এই ট্রান্সফারটা হয় হলো প্রাইসিং এর মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল গুডস ভার্সেস এগ্রিকালচারাল গুডস, এই ট্রান্সফারটা হয় হলো ওয়েজ ডিফারেন্সিয়ালের মাধ্যমে। এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারিনি। সুতরাং আমরা দুই ধরনের একটা অর্থনীতির একটা অনেক সময় মনে হয় যে একটা যে গ্রামীণ অর্থনীতি তুলনামূলকভাবে পিছিয়ে আছে এগুলোর জন্য। সো আমাদেরকে গ্রামীণ অর্থনীতির এই যে বৈচিত্র্যকরণের যেগুলোকে আমি বললাম যে শক্তিমত্তা, ওই জায়গাগুলোকে আরো কিভাবে স্ট্রেংথেন করা। প্রাইসের ব্যাপারটা এখানে আপনি প্রথমে বলছিলেন যে মোর্শেদ সাহেব যে এখানে যে আমাদের ইনস্টিটিউশনগুলো, যে এক সময় আমরা চেষ্টা করেছি যে কিভাবে বিভিন্ন কোঅপারেটিভ মুভমেন্টের মাধ্যমে, এবং আপনি বলেছেন ঠিকই যে এগুলো কিছুটা বড় হলেই এলিট ক্যাপচার হয়ে যায়, তাহলে নতুন ধরনের ইনস্টিটিউশন করতে হবে। এবং আমি বলি যে ভারতে আমাদের প্রতিবেশী দেশ, আমরা সেখানে দেখি কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে অনেক নতুন নতুন ইনোভেটিভ কিন্তু জিনিস কিন্তু আসছে, এবং এটা সম্ভব। এবং আপনারাও অনেক কিছু করছেন, আমি জানি বিসেফ এর আমি যেটা ওয়েবসাইটে দেখলাম যে এইটাকে জোর দেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এই কোভিড এর কারণে আমরা যেটা দেখছি যে যে একটা এটার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু গ্রামেও আমাদেরকে নিয়ে যেতে হবে। এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে নতুন ইনোভেটিভ এন্টারপ্রেনারশিপ, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনের উদ্যোক্তা শ্রেণীরা গড়ে উঠবেন, যারা গ্রামীণ অর্থনীতিকেও তাদের ইনোভেশনের একটা একটা জায়গা হিসাবে নেবেন। সুতরাং আমি একদিকে আশাবাদী যে আমরা যেটুকু অর্জন করেছি গত 50 বছরে গ্রামীণ অর্থনীতির অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে, কিন্তু যেটা আমি বলছিলাম যে গোয়িং ফরওয়ার্ড এটা একটা লিনিয়ার একটা প্রোগ্রেশন হবে না, যে যেটুকু আসছে ওইভাবেই এটা হবে। নতুন চ্যালেঞ্জ আসছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, আমাদেরকে বাজার উন্মুক্ত করলে গ্রামীণ যেসব আমরা প্রডিউস করি সেগুলো আমাদেরকে আবার কম্পিটিশনের মধ্যে দিয়ে যাবে, আমাদের দেশেই কম্পিটিশন হবে এইসব পণ্যের সাথে। তো তখন আমরা টিকে থাকতে হলে আমাদের উৎপাদনশীলতা বাড়ানো, আমাদের বৈশ্বিক বাজারের সাথে আরো ক্লোজ সম্পৃক্ততা এন্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, এগুলোর দিকে আমাদের জোর দিতে হবে। এবং সেখানেই ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে লোকাল যে ইনস্টিটিউশনস অফ গভর্নেন্স, এগুলো খুব বড় ভূমিকা এখানে রাখতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক সময়, কারণ প্রত্যেকটা জায়গায় এত মানে বাংলাদেশ এক অর্থে ছোট আমাদের দেশ, কিন্তু আবার অনেক বৈচিত্র্যপূর্ণ দেশ। আপনি দেখেন আমাদের এভারেজ যে পভার্টি লাইনের নিচে আমাদের 20% মতো মানুষ আমরা বলি যে এখন পভার্টি লাইনের নিচে ছিলেন, মানে কোভিড এর আগে। 2016 সালের খানা জরিপে আপনি দেখবেন যে 24% ছিল তখন পভার্টি লাইনের নিচে, কিন্তু কুড়িগ্রাম দিনাজপুরে 55-56% মানুষ পভার্টি লাইনের নিচে। দেখেন একটা ছোট দেশ, হ্যাঁ, সেখানে এত এত বড় পার্থক্য কেন? তার কারণটা হলো যে লোকাল লেভেলে যে এন্টারপ্রেনারশিপ, লোকাল লেভেলে এই গ্রামীণ অর্থনীতি, এগুলো কিন্তু যত আপনি গ্রামের দিকে যাবেন এই পভার্টি লাইনের এখানে আপনি দেখবেন যে পার্থক্যটা বাড়ছে এই কুড়িগ্রাম দিনাজপুরের মতো জায়গায়। তাহলে সেই সব জায়গাগুলোতে লোকাল লেভেল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস অলসো খুবই ইম্পর্টেন্ট, এবং সেখানে সেন্ট্রাল অথরিটি দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না। আর লাস্ট যেটা আমি বলবো, আমি নিজে স্বীকার করবো যে গবেষণার দিকটা, আমি জানি যে জয়নাল আবেদিন সাহেব, প্রফেসর নজরুল ইসলাম আমার থেকে আরো ভালো এগুলো বলতে পারবেন, যে গবেষণার জায়গাটাতে অবভিয়াসলি এগ্রিকালচার সেক্টরে আমরা যে ধরনের নতুন উদ্ভাবন, যে ধরনের বিনিয়োগ করা, এমনি আমাদের R&D তে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে, মানে ইভেন ডেভেলপিং কান্ট্রির মধ্যেও আমাদের সবচেয়ে কম। এবং আমরা সেখানে যে নিউক্লিয়ার প্ল্যান্টের খরচকে ওটার মধ্যে যোগ দিয়ে আমরা R&D 1% বেশি নিয়ে গেছি। আসলে তো সেটা হওয়া উচিত না, আসলে R&D 1% কম আমাদের, যদি ওইভাবে ধরি। তাহলে এই জায়গাগুলোতেও আমাদের এখন
আমাদের নজর দিতে হবে। এবং শুনে খুব ভালো লাগলো যে প্রফেসর নজরুল ইসলাম সেন্টার অফ এক্সিলেন্স একটা করার কথা চিন্তা ভাবনা করছেন। ওনার কাছ থেকে শুনবো তার আইডিয়াস গুলো কি, এবং এটা এটা একটা খুব ভালো উদ্যোগ। এবং আমার মনে হয় যে গ্রামীণ অর্থনীতিকে আমরা যদি আরো ডেভেলপ করতে পারি, তাহলে আপনি যেটা বলেছিলেন এসডিজি 17টা এসডিজি প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে আপনি গ্রামীণ অর্থনীতির ডেভেলপমেন্টের সাথে সংযোগ করতে হবে। সেটা এনভায়রনমেন্ট বলেন, রুরাল ইনফ্রাস্ট্রাকচার বলেন, সবগুলোই কিন্তু এটা খুবই সম্পৃক্ত। সুতরাং সেটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই পর্যায়ে আমি এটুকু বলি, প্রফেসর নজরুল ইসলাম নিশ্চয়ই আরো অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য বলবেন, আমি সেটা শোনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ স্যার, আসলে অনেক ব্যাপক ইনফরমেশন গুলো আমরা খুব অল্পতে মানে সামারাইজ ফর্মে আপনার কাছ থেকে পেলাম। আমি আপনাকে আরো একটি প্রশ্ন আর কি করতে চাই এর সাথে সাথে নজরুল ইসলাম স্যার কাছে যাওয়ার আগে। সে বিষয়টি হচ্ছে যে আপনারা অর্থনীতিবিদরা প্রায় বলেন যে অনিশ্চয়তা হচ্ছে অর্থনীতি বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা। এটাকে আপনারা মানে আমরা আপনাদের কাছ থেকে প্রায় এই কথাটা শুনি। এবং যেখানে আমাদের অর্থনীতির একটা বড় অনিশ্চয়তা এখন, যে আসলে আমাদের কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থান কি হবে, রেমিটেন্সের কি হবে, আমাদের এক্সপোর্ট কি হবে, সেগুলো যেরকম আছে, ঠিক একই সাথে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এইটাকে যদি আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বা অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির অল্টারনেটিভ নাই। সেই ক্ষেত্রে যদি খেয়াল করি যে আসলে আমাদের অব্যবহৃত সম্পদ বা আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের কি আছে আমাদের দেশে, সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে অনেক সারা বাংলাদেশে প্রায় 28 লক্ষ হেক্টর প্লাবন ভূমি পড়ে থাকে, যেটা বর্ষাকালে কোনো কাজে লাগে না। আমাদের প্রচুর পানি আমাদের উপর দিয়ে বর্ষাকালে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কোনোভাবে ইউটিলাইজ করতে পারছি না। আবার আপনি যে ডাটাটা দিলেন যে 41% হিউম্যান রিসোর্স আমাদের যেখানে গ্রামের মানুষ দিয়ে থাকে, সেখানে মাত্র 13% আমরা জিডিপিতে মাত্র কন্ট্রিবিউট করতে পারছি এখনো, সেখানেও একটা আমাদের গ্যাপ রয়ে আছে। তো এই যে বিষয়গুলোকে আমরা বাজারজাতকরণের কথা বলি, কৃষি যান্ত্রিকরণের কথা বলি, অথবা বাণিজ্যিকরণের কথা বলি, আপনি বলেছেন যে আমরা যদি আন্তর্জাতিক বাজারের সাথে কম্পিটিটিভ হতে চাই, তাহলে আমাদেরকে কমপ্লায়েন্সের অ্যাবিলিটি বাড়াতে হবে, আমাদের নিরাপত্তা বাড়াতে হবে। শুধুমাত্র উৎপাদন বাড়লেই হবে না, এটাকে নিরাপদ ফাইটোস্যানিটারি নিরাপত্তা বা আমাদের পুষ্টিগত বা আমাদেরকে সেই মানদণ্ডে পৌঁছাতে হবে। তো আমরা এই যে জায়গাটাতে, মানে আমরা একটা বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমাদের দেশে আমরা যখন এই গ্রামীণ অর্থনীতি উন্নয়নের কথা বলি, আপনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছেন, ব্যাংকিং এর কথা বলেছেন, কিন্তু যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি দুর্বলতা আমরা প্র্যাকটিশনার হিসাবে যেটা দেখি, যে আমরা কোন ফর্মে আসলে ইনিশিয়েটিভ গুলো নেব। আমরা যদি কোঅপারেটিভকে যদি সাপোর্ট করতে না পারি, তাহলে আমাদের অল্টারনেটিভ ল কি আছে, আইন কি বলে আমাদেরকে, আইনের জায়গা থেকে আছে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারি, প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারি, কিন্তু আপনি জানেন যে 49 জনের বেশি একত্রিত হয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি করা সম্ভব না। আবার আমি যদি পাবলিক লিমিটেড কোম্পানি করতে যাই কোনো ইনিশিয়েটিভের জন্য, তখন বাংলাদেশের প্রতিযোগিতা যেসব পাবলিক লিমিটেড কোম্পানি, যেসব কমপ্লায়েন্স আমাদের গ্রামীণ মানুষের উদ্যোক্তাদের একই কমপ্লায়েন্সের আন্ডারে যেতে হবে। এই যে জায়গাটাতে আপনি ইন্ডিয়ার উদাহরণ দিয়েছেন, সেখানে কিন্তু তারা প্রডিউসার্স কোম্পানি এক করে কিন্তু এটার একটা ব্যাপক পরিবর্তন করেছে। আমাদের দেশে আমরা এখনো কমোডিটি মার্কেটের কথা আমরা এখনো চিন্তা করতে পারছি না, যেখানে নেপাল বা কেনিয়াতে কমোডিটি মার্কেট আছে। এই যে জায়গাটাতে যে আমরা আসলে কিভাবে সংগঠিত হয়ে বড় উদ্যোগগুলো নিব গ্রামীণ পর্যায়ে, সেই জায়গায় যদি স্যার আপনি নির্দেশনা দিতেন যে আসলে আমাদের সম্ভাবনার জায়গাগুলো কি আছে। হ্যাঁ, আপনি যে বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করেছেন, আমার মনে হয় যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নতুন ধরনের ইনস্টিটিউশনস গুলোর আমাদের দরকার আছে। এর মধ্যে একটা যেটা আমি বলেছিলাম যে আসলে ইন্ডিয়াও যদি দেখি, যদিও ইন্ডিয়া ফেডারেল একটা দেশ এবং সেখানে বিভিন্ন রাজ্যগুলির বিভিন্ন ধরনের আবার পাওয়ার আছে, আমাদের দেশে অনেক সেন্ট্রাল, কিন্তু তারপরও আমি বলবো যে বিভিন্ন আপনি যেসব ইনস্টিটিউশন গুলোর কথা বললেন, সেন্ট্রালি যখন আমরা এগুলোকে অ্যাড্রেস করতে যাই, তো তখন কিন্তু অনেক ক্ষেত্রে এই যে আপনি যে সমস্যাগুলির কথা বললেন, সেগুলো এই যে
49 জন বা গ্রামের মানুষগুলো কি সেগুলোকে কমপ্লায়েন্স কি করতে পারবে কিনা এইসব রুলস রেগুলেশনের সাথে। সেক্ষেত্রে কিন্তু আমরা লোকাল লেভেল গভর্নমেন্ট যদি থাকে এবং সেই প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু আমরা তাদের আন্ডারে ওই লোকালিটির যে বৈশিষ্ট্য সেটাকে বিবেচনায় করে আমরা এগুলো করতে পারি। ওভারআর্চিং হয়তো এক থাকতে পারে, যেটা আপনি ইন্ডিয়ার কথা বললেন, কিন্তু এগুলোর এনফোর্সমেন্টের ক্ষেত্রে কিন্তু লোকাল লেভেল আমরা অনেক অটোনমি দিতে পারি। দিস ইজ ওয়ান ওয়ে আমার মনে হয় যে এটা এটা আমরা করতে পারি। কমোডিটি মার্কেটের কথা আপনি বলেছেন, হ্যাঁ অবভিয়াসলি এগুলোও আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। কারণ হলো যে এখন এই যে প্রাইস ফ্লাকচুয়েশন যেগুলো নাকি কৃষকরা ফেস করেন নিয়মিতভাবে, এই ফ্লাকচুয়েশন গুলো কিভাবে আমরা তাদেরকে এখান থেকে এই যে দামের এত উঠানামা, এটা কিভাবে মার্কেট স্টেবিলাইজেশন করতে পারি। কমোডিটি এক্সচেঞ্জ করে অনেক জায়গায় করছে, আমাদের অনেক আশেপাশে, ভারতে তো বটেই, পাকিস্তানেও আছে। কমোডিটি এক্সচেঞ্জ করে তারা এই মার্কেট ভোলাটিলিটি গুলোকে তারা কিন্তু অনেক নিরসন করেছেন। সুতরাং সেইটাও আমরা চিন্তা করতে পারি। এখন কথা হলো যে ক্ষুদ্র কৃষক যারা আছেন তাদেরকে একটা ফর্মে অর্গানাইজ যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু তারা এগুলোর সুবিধা নিতে পারবেন না। এখন আপনি বলেছেন যে হ্যাঁ, এই যে আমাদের বিভিন্ন ধরনের সমবায় করে এগুলো করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলোকে স্কেল আপ করার সমস্যাটা রয়ে গেছে। আপনি দেখেন, আমরা যখন প্রকিউরমেন্ট করলাম তখন আমরা একসময় একটা ক্রিটিসাইজ করলাম যে যখন নাকি চাল কিনে সরকার, এগুলো তখন মিলারদের হাতে চলে যায় এবং কৃষকরা এটা সুবিধাটা পায় না এই প্রকিউরমেন্টের। তখন কি করা হলো যে এটা ধান যদি ক্রয় করি, তাহলে কৃষক হয়তো ধান সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবে, কিন্তু সেখানেও আবার নানান ধরনের সমস্যা আছে এবং সেটার কোয়ালিটি কি, সেটা মেনটেন করা ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় যে এইসব জায়গাগুলোতে, যেটা আমি বলছিলাম যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এগুলোকে আমরা আরো ভালোভাবে ব্যবহার করতে পারি নাকি, রুরাল এন্টারপ্রেনারশিপ, এগুলোকে আমরা বিভিন্ন ইনস্টিটিউশন এটা করা যায়। সরকারের এখানে সিড মানি দিতে পারেন সরকার, বিভিন্ন ইনকিউবেটর যেগুলো হয় বাইরে, তো এগুলোর জন্য আলাদা মানে সরকারেরও ফান্ড থাকে, আবার প্রাইভেট সেক্টরও এগুলোকে রিস্ক হিসাবে নেন এবং সেখানে হয়তো তারা প্রফিট পাবেন, এই জন্য রিস্কগুলো নিয়ে থাকে। তো আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগের কথা আমরা চিন্তা করতে পারি। এটা ঠিক যে একটা মেজর যেটা অসুবিধা আমরা এখন দেখছি সেটা হলো যে ফার্ম গেট প্রাইস অ্যান্ড কনজিউমার প্রাইস, এই দুইটার মধ্যে যে বড় একটা যে পার্থক্য, যার ফলে দেখা যাচ্ছে যে কৃষি অনেক ক্ষেত্রেই অলাভজনক হয়ে যায়, অথচ কনজিউমার আবার এটা সে ঠিক মতো পায় না। এবং এটা কেবলমাত্র শস্যের ক্ষেত্রে না, এটা আমরা লাইভ স্টক বলেন, ফিশারিজ বলেন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এগুলো দেখছি, এবং গ্রামীণ বিভিন্ন। তো এখানে গ্রামীণ যে বিভিন্ন সার্ভিসেস, আজকাল কম্পিটিশনের ভেতরে আমরা কেবলমাত্র কমোডিটি দেখলে হবে না, কমোডিটির সাথে কিন্তু সার্ভিসেসও, আপনি যদি ভালো ব্যাংকিং যদি না থাকে, তাহলে কিন্তু আপনি কমোডিটিও এটা কম্পিটিটিভ হতে পারবে না। আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ না করেন, তাহলে কেবলমাত্র প্রডিউস করে তাকে কম্পিটিটিভ করতে পারবেন না। সুতরাং এইসব জায়গাগুলোতেই আমি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছিলাম, যেখানে সরকার একটা বড় একটা বিনিয়োগ করতে পারে, যে বিনিয়োগটা কিন্তু পরবর্তীতে তাকে আরো অনেক, মানে মানুষের আয় বাড়বে, সরকারের ট্যাক্স আদায় করার ক্ষমতা বাড়ে ইত্যাদি। তো এখানে একটা শর্ট টার্ম এন্ড মিডিয়াম টার্মের একটা টেনশন আছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু এই বিনিয়োগটা ইজ গুড ইনভেস্টমেন্ট, এবং সেই জায়গাটাতে একটা মার্কেট ফেইলিয়ার অনেক সময় থাকে, এবং সরকারের একটা বড় কিন্তু ভূমিকা থাকতে হবে এই মার্কেট ফেইলিয়ার গুলিকে, অর্থনীতির ভাষায় আমরা বলি এগুলোকে মার্কেট ফেইলিয়ার, এই মার্কেট ফেইলিয়ারকে অ্যাড্রেস করা। আমি এই পর্যায়ে এইটুকুই বললাম, পরবর্তীতে আবার আসি। ধন্যবাদ স্যার। আমরা আমাদের সাথে কি নজরুল ইসলাম স্যার কি এখন নাই লাইনে নাকি? নজরুল ইসলাম স্যার, আচ্ছা, আমরা ফিরে আসছেন স্যার। স্যার, আমরা আপনার কাছে আসবো, তার আগে আমাদের দুই একজন
যারা পার্টিসিপেন্ট আছে তাদের দুই একটা কমেন্ট আমরা একটু পড়ে দেখি যে তারা আসলে আমাদেরকে কি কি শেয়ার করেছে তাদের ইস্যুগুলো। আব্দুল্লাহ মামুন, উনি ডাইরেক্টর এগ্রিকালচার বার্ডের, সে বলেছে সনাতনী সমবায় গ্রাম উন্নয়ন হবে না, গ্রামের উন্নয়ন তথা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে সবাইকে একসাথে নিয়ে এন্টারপ্রাইজ গঠন করে এগুলোকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে হবে। আমরা বার্ড যেখানে আমাদের কোঅপারেটিভের সূতিকাগার, সেখান থেকে আমরা আজকে শুনছি যে আমাদেরকে আসলে অল্টারনেটিভ জায়গাগুলো চিন্তা করতে হবে। উনি আরেকটা বলেছেন, আরেকটা সুন্দর এই মুহূর্তে ডিসপ্লেতে দিয়েছিল, এটাও গুরুত্বপূর্ণ ছিল। উনি বলেছেন যে এসডিজির মূল কথাই হলো ইনক্লুসিভনেস, তাই সবাইকে নিয়ে সনাতনী সমবায় নির্ভর অর্থনীতি উন্নয়নের চিন্তা পরিহার করে বৃহৎ পরিসরে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আব্দুল্লাহ মামুন, ডাইরেক্টর বার্ড এগ্রিকালচার। আমি আসলে ওই কথাটাই মুস্তাফিজ স্যারকে জিজ্ঞেস করেছিলাম বা জানতে চেয়েছিলাম স্যারের কাছ থেকে, যে আপনি যখন সাপোর্ট সিস্টেমের কথা বলেন কিন্তু শুরুটাতেই কিন্তু আমাদের বাধা যে আমরা কিভাবে একত্রিত হব, ওই ফরমেশনটাই কিন্তু আমাদের না। আইদার ইউ হ্যাভ টু গো টু কোঅপারেটিভ, আদারওয়াইজ আপনাকে সেই পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা আমাদের জন্য ফিজিবল না। তো আমরা এই জায়গায় একটা বড় মিসনোমারের মধ্যে আছি। যাই হোক, আমরা মুস্তাফিজ স্যারের কাছ থেকে আবারও ফিরে যাব। এর মধ্যে আমরা একটু নজরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনতে চাই। স্যার, আপনি, আমি জানি যে আপনি অস্ট্রেলিয়াতেও সরকারের কৃষি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন, এবং এখন আপনি যে কথাটা আমি আমার শুরুতে বলেছিলাম যে একটা সেন্টার অফ এক্সিলেন্স করার চেষ্টা করছেন এগ্রি বিজনেসের উপরে। আমরা যে বিষয়টি জানতে চাই যে আপনার আসলে এই যে উদ্যোগটি, এটা কারণটা কি? আপনি এরকম একটা সেন্টারের কথা ভাবছেন কেন? আমাদের প্রয়োজনীয়তাটা কোথায়? এক। আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে আসলে যে প্রশ্নটি আমরা করেছিলাম মুস্তাফিজ স্যারকে, যে গ্রামীণ অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে আসলে কিভাবে এগিয়ে যাওয়া উচিত বলে আপনি একজন কৃষি অর্থনীতিবিদ হিসাবে আপনি দেখছেন? ধন্যবাদ সাকিউল বিল্লাহ মোর্শেদ, এবং ধন্যবাদ প্রফেসর মুস্তাফিজুর রহমান। It is a nice opportunity for me to come to the same platform থেকে কথা বলা আপনার সঙ্গে। আমি যে প্রশ্নটা করেছেন আর কি, এটা আমি দীর্ঘদিন আসলে অস্ট্রেলিয়ার কনটেক্সে বাংলাদেশে আমার কৃষি অর্থনীতি শুরু হয় বাংলাদেশ ধান গবেষণা দিয়ে 70-এর প্রথম দশকে, তারপরে 60-এর দশকে মাঝামাঝি, 80 দশকের মাঝামাঝিতে আমি অস্ট্রেলিয়া চলে যাই আর কি। এরপরে আমি মাঝখানে আসি। আমি একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যাতে প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব বুঝতে পারেন যে মানে আমি কতটুকু বাংলাদেশ সম্বন্ধে আমার কি অভিজ্ঞতা আছে, আমি কতটুকু মানে আমি কেন এগ্রি বিজনেস সেন্টার খোলাটার আমি উদ্যোগটা নিয়েছি আর কি। আমি জানি না কতটুকু সাকসেসফুল হব। বাংলাদেশে জানেন যে একটু সবকিছু স্লোতে এগোয় আর কি। আশা করি কিছু হবে আর কি। তো আমি আমার এই কোঅপারেটিভ সাথে কাজ করার একটু সুযোগ হয়েছিল, কোঅপারেটিভ কথা যেহেতু হচ্ছে আর কি, সেটা কি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিয়ে তারপর আমি অস্ট্রেলিয়াতে যাব, এবং সেখান থেকে আমি আবার এই যে এগ্রি বিজনেস সেন্টারে ফিরে আসবো আর কি। তো আমি আমার পিএইচডি শেষ করার পরে আমি ফিরে আসি বাংলাদেশে। এসে আমি আপনার ওই আইডিয়া ডিপটিউবল প্রজেক্টের ওয়ার্ল্ড ব্যাংক কনসালটেন্ট হিসাবে আমি জয়েন করি। ওটা হচ্ছে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ইকোনমিস্ট হিসাবে, এবং সেইখানে আমার দায়িত্ব ছিল তখন 4000 ডিপটিউবল ইরিগেশন কমিশন হচ্ছিল আর কি, এবং সেইটার এই কমান্ড এরিয়া এনহান্সমেন্ট এবং এটার যে কমান্ড এরিয়া আন্ডার ইউটিলাইজেশন হয় সেগুলোকে ইভ্যালুয়েট করা এবং হাউ টু মনিটর এন্ড ইভ্যালুয়েশন। তো আমি একটা মান্থলি অপারেশনাল মনিটরিং সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা 4000 ডিপটিউবলকে প্রতি মাসে, পার্টিকুলারলি ডিউরিং দি ইরিগেশন সিজন, প্রতি মাসে এই কোন ডিপটিউবলের স্পেসিফিক প্রত্যেকটা ডিপটিউবলের কোথায় কোন জায়গায় কি সুবিধা অসুবিধা, কয়টা বন্ধ আছে, কয়টা চলছে, কি কারণে বন্ধ, এই জিনিসটাকে ইনফরমেশন নিয়ে সেটাকে আবার যাতে চালু করা যায় সেই দায়িত্বটা আমার উপরে ছিল। কিন্তু ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ইনিশিয়ালি। আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলছি এই কারণে, কারণ এখানে এই যে 4টা অর্গানাইজেশন ইনভলভ ছিল। একটা হচ্ছে বিএডিসি, একটা হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, সোনালী ব্যাংক, আর একটা হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে আর কি। তো এটার যে সিস্টেমটা ছিল, যেভাবে একটা ডিপটিউবল স্যাংশন হতো, আপনারা হয়তো জানেন এটা,
স্যাংশন হতো এবং কিভাবে কমিশন হতো আর কি। প্রথমে যে একটা ডিপ টিউবওয়েল যদি পেতে হতো তাহলে কৃষকদেরকে একটা সমবায় সমিতি গঠন করতে হতো, এবং সেই সময় এই যে কেএসএস এবং টিসিসিএ যেটা আর কি, এই কেএসএস এবং কৃষক সমবায় সমিতি এবং থানা সেন্ট্রাল কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন, এই টু টিয়ার কোঅপারেটিভ সিস্টেমে এটা স্যাংশন হতো, এবং কৃষকদেরকে একত্রিত হতে হতো, এবং কৃষকরা হলে পরে সেই একটা প্রপোজাল যেত বিএডিসির কাছে, বিএডিসি তখন ফিজিক্যাল ইনভেস্টিগেটটা করতো যে ওটা ফিজিবল কিনা, টেকনিক্যালি ফিজিবল কিনা। তো টেকনিক্যালি ফিজিবল হলে সেই সময় 40 লাখ টাকা বোধহয় একটা ডিপ টিউবওয়েল বোধহয় ডাউনলোড পেমেন্ট করে তারপরে ওইটাকে হ্যান্ড ওভার করা হতো কৃষি সমবায় সমিতিকে। এইটা মানে সাকসেসটা আলটিমেটলি যেটা দেখা যেত সেটা হচ্ছে যে মেইনলি যারা রুরাল এলিটস দে কাম ফরওয়ার্ড উইথ দি স্কিম, এবং যখন ডিপ টিউবওয়েলটা বসানো হয় তখন ঠিক এমন জায়গায় বসানো হয় তখন ফিজিক্যাল ল্যান্ড এলিভেশন এগুলো ইত্যাদি বিচার না করে বসানো হতো। এমনকি আমি দেখেছি আর কি যে আমিনবাজার এলাকাতেও ডিপ টিউবওয়েল স্যাংশন হয়েছে আর কি। আমিনবাজার যেখানে বালু বিক্রি হতো, যেখানে বালু বিক্রি হতো আমিনবাজার, মানে সেখানে এরকম ধরনের সিচুয়েশন দেখা গেছে আর কি। তো আমি এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড বলছি যে আইডিয়ালি কোঅপারেটিভ বাংলাদেশে যেটা ছিল টিসিসিএ সেটা ছিল সুন্দর, কিন্তু আমরা এইটাকে মানে এই যে অর্গানাইজেশন সেটাকে এবং সেটা মনিটরিং ইভালুয়েট করার কেউ ছিল না। তো একটা জিনিস যেটা হয়েছিল আর কি, যখন আমি ইন্টেন্সিভ মনিটরিং ইভালুয়েশন করতাম আর কি, এবং 4টা অর্গানাইজেশনকে একসাথে করা একেবারে ভিলেজ লেভেল পর্যন্ত, মানে আমি আগে শুরু করেছিলাম। তারপরে আমার অ্যাক্সেস যেহেতু সেই সময় মিনিস্টার পর্যন্ত ছিল, আই ওয়াজ এবল টু ব্রিং all the directors and DGs together আর কি, এইটা ভাবে করা সম্ভব ছিল আর কি। যাই হোক, তো এখন আমি এগ্রি বিজনেসটা বলার আগে আমি অস্ট্রেলিয়াতে যখন যাই তখন ওখানে গিয়ে আমি এই প্রথমে যেটা হলো সেটা হচ্ছে যে এগ্রিকালচার সেক্টর ইন অস্ট্রেলিয়া কম্পেয়ার টু জিডিপি শেয়ার আর কি, ওভার দি লাস্ট 50 ইয়ার্স, যেখানে 30% ছিল সেটা কমতে এখন জিডিপি শেয়ার 2.5% থেকে 3% চলে আসছে। সুতরাং ইন দি কনটেক্সট অফ জিডিপি শেয়ার এগ্রিকালচার ইজ নট ভেরি সিগনিফিক্যান্ট, কিন্তু in terms of productivity and output growth, it is increasing at a rate of more than 3%. এটা কিন্তু আউটপুট গ্রোথটা হচ্ছে, কিন্তু প্রোডাক্টিভিটি গ্রোথটাও কমেছে, এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফান্ডটা ওখানে দেওয়া হতো। তো আমি যখন ওখানে জয়েন করি প্রথমে আমাকে যে ইয়েটা দেওয়া হলো যে হাউ ইজ এগ্রিকালচার ইজ ডিক্লাইনিং ইম্পর্টেন্স, এগ্রিকালচার কি ইম্পর্টেন্স ডিক্লাইন করছে কিনা আর কি, সেটা আর কি। তো সাধারণত তো আমরা এগ্রিকালচার ইম্পর্টেন্সটা জিডিপি শেয়ার দিয়ে মেজার করি আর কি, হ্যাঁ। কিন্তু মানে উইদিন অস্ট্রেলিয়া এবং যা প্রডিউস করা হয় ইনক্লুডিং উল, গ্রেইন, আপনার ফ্রুটস এন্ড ভেজিটেবলস, ডেইরি প্রোডাক্টস, মিট, এগুলো অন দি অ্যাভারেজ আমি যদি অ্যাভারেজ করি মোর দেন 80 to 85% এক্সপোর্ট করা হয়। সুতরাং এই এক্সপোর্ট মার্কেট এবং মেইনলি মিডল ইস্টে এবং ইউরোপিয়ান মার্কেট, আমেরিকা, জাপান, এই সমস্ত কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করা হয়, এবং অবভিয়াসলি ওখানে একটা কোয়ালিটি কন্ট্রোল যেটা আর কি সেটা খুবই স্ট্রিক্ট আর কি। তো যাই হোক, তো আপনার এইটার কারণে আমি আলটিমেটলি আমার যেটা হয় সেটা আমি ওই যে এগ্রিকালচার ইম্পর্টেন্সটা যাচাই করার জন্য, শুধু এগ্রিকালচার ইজ নট দি প্রোডাকশন, এগ্রিকালচার যে ভ্যালু অ্যাডেডটা যেটা করে আর কি, বোথ ফরওয়ার্ড লিঙ্কেজ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই ভ্যালু অ্যাডেডটা যেটা হয় সেখানে এগ্রি বিজনেসটা ইনভলভ আর কি, ব্রিং টুগেদার এগ্রি বিজনেসটা ইনভলভ। তো এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজের এগ্রিকালচারের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কন্ট্রিবিউশনটা কি হয় আর কি, সেইটা তখন আমি মানে এটাকে এক্সপোজ করি। যেটা আমি যখন করি সেটা হচ্ছে ছিল 1995-96-এ। সেই সময় বিশেষ করে আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে ছিলাম। সেই সময় আপনার জিডিপি শেয়ার এগ্রিকালচার সেক্টরে ছিল রাফলি ক্লোজ টু $4 billion অস্ট্রেলিয়ান ডলার। যখন আমি এই ভ্যালু এডিংটা ক্যালকুলেট করলাম ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে আর কি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে জাস্ট বিকজ অফ এগ্রিকালচার সেক্টর, এটা তখন they realize that okay how agriculture is important, এবং এখানে ফান্ডিং এর ব্যাপার আছে আর কি।
সুতরাং এই ফান্ডিংটা যাতে R&D ফান্ডিংটা আসে আর কি, সেই জন্য দ্যাট ক্রিয়েটেড লটস অফ অ্যাওয়ারনেস এবং ফান্ডিংটা পেয়েছে আর কি, যাতে অন্য বিশেষ করে মাইনিং সেক্টরটা ইট ওয়াজ বুমিং। মাইনিং সেক্টর বুমিং এর কারণে এই এগ্রিকালচার সেক্টরটা ইম্পর্টেন্সটা কমে গেছিল, কিন্তু মাইনিং সেক্টর হোক, যে পার্টিকুলারলি রিজনাল ডেভেলপমেন্টে মাইনিং সেক্টর এবং এগ্রিকালচার সেক্টরটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে যে with the development of other sectors, obviously rural urban migrationটা ওখানে হতো, যাতে রুরাল লজিস্টিক্যাল সাপোর্ট যেগুলো আর কি সেটা আনভায়াবল হয়ে যাচ্ছিল আর কি। এই আনভায়াবল হয়ে যেতে গেলে রুরাল লজিস্টিক গুলোকে কিভাবে আবার সাপোর্ট দেওয়া যায়, ওখানে এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি লোকালি কিভাবে ডেভেলপ করা যায়, সেই ধরনের একটা চেষ্টা ওখানে চলছিল, এখনো চলছে আর কি। একটা এখন পর্যন্ত যা পার্টিকুলারলি আমরা যদি দেখি আর কি, উল একটা মেজর ক্রপ অস্ট্রেলিয়ার, এবং উলের যে শেয়ারিং যেটা হয় আর কি, উল হারভেস্ট যেটা করে আর কি, সেটা অ্যাবসলিউটলি লেবার বেসড আর কি, হিউম্যান লেবার ইনভলভ, এখানে কোনো মেকানিক্যাল কিছু করা যায় না আর কি। কিন্তু ইয়াং জেনারেশনরা এগ্রিকালচার থাকছে না, ইয়াং জেনারেশন ইজ মাইগ্রেটিং টুয়ার্ডস আরবান এরিয়া। এই যে ধরো রুরাল আরবান মাইগ্রেশন ইস্যুটা কিন্তু ওখানে আছে। আরেকটা জিনিস যেটা আছে, কোঅপারেটিভের কথা যেখানে আসলো, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যে গ্রেন প্রডিউসাররা, এটা তো অনেক রিমোট এরিয়া, মানে কিলোমিটার আপনাকে যেতে হবে ফার্মে আর কি, এখানে বিরাট বিরাট ফার্ম ওখানে আর কি, এবং রেল রোডস কমিউনিকেশন, ট্রেন এবং রেল কি বলে ট্রাকের রেল দিয়ে সব ইয়েতে আসে। তো এই ধরনের কনস্ট্রাকশন এবং ফিজিক্যাল সাপোর্ট গুলো সব গভর্নমেন্ট থেকে করা। আর এই যে স্টোরেজ এন্ড হ্যান্ডলিংটা আলটিমেটলি এটা অস্ট্রেলিয়ান হুইট কর্পোরেশন ছিল, এই যে একটা গভর্নমেন্ট কর্পোরেট বডি, এই অস্ট্রেলিয়ান হুইট কর্পোরেশন আর কি, এটাকে বলতো হুইট ডেভেলপমেন্ট কর্পোরেশন বোধ হয়, এটা নামটা আমার ঠিক একদম খেয়াল পাচ্ছে না। তো সেই কর্পোরেশনের দায়িত্ব ছিল টু প্রোভাইড রিসার্চ সাপোর্ট এবং মার্কেটিং সাপোর্টটা এই অস্ট্রেলিয়ান হুইট কর্পোরেশনকে দেওয়া আর কি। কিন্তু এখানে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে গ্রেইনের যে কোয়ালিটি অ্যাসিওর করা, ময়েশ্চার কন্টেন্ট গুলো করা, এটাকে স্টোর করা এবং আলটিমেটলি এটা মার্কেটিং করা, এইটা ঠিক ওই গভর্নমেন্ট কর্পোরেট বডি ঠিক মতো অপারেট করতে পারছিল। এখনো যদি অন্যান্য স্টেটে এখনো সেগুলো আছে আর কি। তো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে এই ফার্মার্স কোঅপারেটিভ, সেটাকে কোঅপারেটিভ বাল্ক হ্যান্ডলিং বলে ওরা একটা কোঅপারেটিভ অর্গানাইজেশন করে, এবং তাদের মেইন কাজ হচ্ছে ওখানে যত কৃষক আছে, মানে গ্রেইন গ্রোয়ার যাতে আছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গ্রেইন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন বলে আরেকটা অ্যাসোসিয়েশন আছে আর কি, তাদের মালিকানাধীন এই কোঅপারেটিভ বাল্ক হ্যান্ডলিংটা একটা কোঅপারেটিভ হিসেবে গ্রো করে, এবং তাদের কাজটা হচ্ছে এই ফার্মার্সরা যত ক্রপ করবে এই সব ক্রপটা মানে আলটিমেটলি এই কোঅপারেটিভ বাল্ক হ্যান্ডলিং কালেক্ট করবে আর কি। এবং কোঅপারেটিভ বাল্ক হ্যান্ডলিংটা ডিউরিং দ্য টাইম অফ হারভেস্ট পিরিয়ড তারা একটা প্রাইস ঠিক করে আর কি, সেই প্রাইসটা কৃষকদেরকে দেয়। দ্যাট প্রাইস ইজ জাস্ট ইনিশিয়াল প্রাইস। এরপরে এটা তারা ওই তাদের সাইলোতে নিয়ে আসে এবং যত ট্রান্সপোর্টেশন ইত্যাদি ফার্মার্সরা একেবারে ওই সাইলো গেট পর্যন্ত নিয়ে আসে আর কি। তারপরে ওইখানে ওরা ওই সেগ্রিগেট করে, বিভিন্ন ময়েশ্চার কন্টেন্ট, কোয়ালিটি, এগুলো সেগ্রিগেট করে তারপরে সেখানে স্টোরেজ করে, এবং স্টোরেজ করার পরে তারপরে সেখানে জাস্ট একটা পেমেন্ট করে দেয় আর কি কৃষকদেরকে। এবং এই স্টোরেজের করার পরে এই কোঅপারেটিভ বাল্ক হ্যান্ডলিং এরই দায়িত্ব হলো এই যে আলটিমেটলি এর মধ্যে আগে কিছুটা কি বলবো এটাকে একটু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই গ্রেন মার্কেটিংটা ছিল আর কি, ওটাকে কি বলে ওই কন্ট্রোল ছিল আর কি, গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল। পরে এটাকে ট্রেডার্সদেরকে দিয়ে দেওয়া হয় আর কি, ইন্ডিভিজুয়াল ট্রেডার্স, এবং ইন্ডিভিজুয়াল ট্রেডার্সরা তখন আলটিমেটলি ওভারসিজ এক্সপোর্টারদের সাথে নেগোশিয়েট করে আর কি। হ্যাঁ, তো এই কোঅপারেটিভ বাল্ক হ্যান্ডলিং কিন্তু আপনার এই যে পোর্ট ডেভেলপমেন্টের শুরু করে সবকিছুই কিন্তু আলটিমেটলি এরাই করে আর কি। এখন স্যার আমার মনে হয় যে অস্ট্রেলিয়া তো ডেফিনেটলি আমাদের থেকে একটু ডিফারেন্ট জায়গাতে আছে। আপনার যে সেন্টার অফ বিজনেস মানে সেন্টারের মাধ্যমে এইখানে এই যে আমি কোঅপারেটিভ থেকে এটা এই যে ফার্মার্সদেরকে একসাথে করে এটা এক্সপোর্ট করা। এখন এই সঙ্গে আমি আবার যখন আমি এই
বাংলাদেশে আসলাম, বাংলাদেশে আসার পরে আমি নর্থ সাউথে জাস্ট আমি ওখানে রিটায়ার করেছি, রিটায়ার করে বাংলাদেশে আসছি। বাংলাদেশে আমার যেহেতু পুরানা অনেক ব্যাকগ্রাউন্ড আছে আর কি এগ্রিকালচার নিয়ে আর কি, সুতরাং আমি ওই দিকে আমি মনোযোগটা দিলাম। এখানে আসার পরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশেষ করে দেখলাম যে এখানে একটা খুব সুন্দর স্কুল অফ বিজনেস আছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো বাই দি বাই আমি বললাম, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি এখন বর্তমানে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে অ্যাসোসিয়েটেড আছি। আমরা একটা টিম আছে এগ্রি বিজনেস রিসার্চ এন্ড ট্রেনিং দেওয়া আর কি। এগ্রি বিজনেস রিসার্চ এন্ড ট্রেনিং দিই বিভিন্ন এগ্রি বিজনেস মডেল ওদের উপরে আর কি, এবং বিশেষ করে এই যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট শুরু করে তারপরে আপনার এই যে কোথায় প্রবলেম আছে পার্টিকুলারলি এক্সপার্টিস ডেভেলপ করা আর কি। তো আমি যখন এখানে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, দেখলাম যে এখানে একটা স্কুল অফ বিজনেস যেটা, সেটা খুবই আমার মনে হয় যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ওয়ান অফ দি বেস্ট স্কুল অফ বিজনেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং প্রাইভেট সেক্টর। বাই দি বাই আই প্রপোজ দ্যাট হোয়াই নট এগ্রি বিজনেস। আমাকে তখন বলা হলো যে আমাদের তো কোনো এগ্রিকালচার নাই এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আমি বললাম যে বিজনেস তো আছে, একটা বিজনেস। আর বাংলাদেশে যে ল্যাগিংটা আমি দেখলাম আর কি, সেটা হচ্ছে যে এই যে যেটা আমাদের প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব বললেন, যে এই যে ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজের যে একটা কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটিটার খুবই অভাব আর কি। এবং পার্টিকুলারলি আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের লোকাল যে ডেভেলপমেন্টটা, এই লোকাল যে ডেভেলপমেন্টটা সেইটা যদি লোকাল বেসড না হয়ে আসে, এগ্রিকালচারে কিন্তু এর বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ডাইমেনশন আছে। একটা লোকাল ডাইমেনশন থাকতে পারে, রিজনাল ডাইমেনশন, তারপরে আপনার ন্যাশনাল ডাইমেনশন, গ্লোবাল ডাইমেনশন থাকতে পারে। সুতরাং আমরা যদি এই লোকাল ডাইমেনশন থেকে যদি আমরা এটা শুরু না করি আর কি, হ্যাঁ, পার্টিকুলারলি আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস এগ্রিকালচার ডেভেলপমেন্ট কিভাবে করা যায় আর কি, সেটার একটা সিম্পল একটা কনসেপচুয়াল মডেল আমি তৈরি করেছি আর কি। সেটা হচ্ছে লোকাল বেসড আর কি, এবং সেই লোকাল বেসডে আপনার লোকাল রিসোর্সটাকে নিয়ে একটা ইউনিকনেসটা আসতে পারে। কারণ আমি আমার দাউদকান্দিতে যে ধরনের আমি এগ্রিকালচার হবে সেইটা আমরা চাঁপাইনবাবগঞ্জে সেরকম হবে না, কিন্তু উইদিন দি কনটেক্সট দে ক্যান বিকাম ইউনিক। এবং এই ইউনিকনেসটা ডেভেলপ করতে গেলে পরে আমার ওইখানেই করতে হবে। আর আমাদের বাংলাদেশে আমরা যতটুকু চিন্তা করি, আমরা ন্যাশনাল ম্যাক্রো লেভেলে মেইনলি চিন্তা করি, কিন্তু লোকাল লেভেলে চিন্তা করলেই ইফ উই এগ্রিগেট দেম দেন ইট উইল বি ম্যাক্রো লেভেল আউটকামটা হবে আর কি। তো আমি সেই জন্য মানে এগ্রি বিজনেস সেক্টরটাকে যেটা বলছি, যে এই যে আমাদের যে প্রাইস আনসার্টিনিটির কথা যেটা হলো, তারপরে লোকালি আমাদের যে উদ্যোক্তা তৈরি করা, এগ্রিকালচার এন্টারপ্রেনিয়রটাকে ডেভেলপ করা। আরেকটা হচ্ছে যে আমার কাছে কেন জানি মাঝে মাঝে মনে হয় যে আমরা কি পাবলিক সেক্টরটা কি প্রাইভেট সেক্টরটাকে ক্রাউড আউট করে ফেলতেছে কিনা, আমাদের প্রাইভেট সেক্টর থেকে উদ্যোক্তা তৈরি করা যায় কিনা, এটা জানি মাঝে মাঝে মনে হয়। এই সাপোর্ট সার্ভিসটা অস্ট্রেলিয়া কনটেক্সটে বলি, আগে গভর্নমেন্ট সাপোর্ট দিত, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ছোট হতে অনেক ছোট হয়ে গেছে। এখন প্রাইভেট সেক্টর থেকে যত কিছু কাউন্সিলিং কনসালটেশন সব প্রাইভেট সেক্টর গুলো দেয় ফার্মার্সদেরকে আর কি, এবং ফার্মার্স প্লে বটে। এই ধরনের প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা গুলো ডেভেলপ করা যায় কিনা, এই সমস্ত প্রাইভেট সেক্টর উদ্যোক্তা ডেভেলপ করতে গেলে পরে এই এগ্রি বিজনেস রিসার্চ এবং ট্রেনিংটা হওয়া দরকার। এবং এই রিসার্চ এন্ড ট্রেনিংটা আমার মনে হয় যে বাংলাদেশ খুব পিছিয়ে আছে আর কি। তো সেই কারণেই এইটা উদ্যোগটা আমি নিয়েছি, যে এই রিসার্চ এবং ট্রেনিংটা যদি প্রাইভেট সেক্টর থেকে পার্টিকুলারলি এটাকে করা যায়, নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি, সুতরাং এটা একটা আরো এগিয়ে যেতে পারে বলে আমার মনে হয় আর কি। সেই থেকেই আমার এই উদ্যোগটা কতটুকু সাকসেসফুল হবে জানি না। আমি মানে ধন্যবাদ স্যার। আমি আপনাদের এখানে শেষ করে আমরা জি স্যার, আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেলাম, যে আমাদের একটা আশার আলো দেখতে পাচ্ছি, যে আমরা যে জায়গায় গ্যাপ গুলো আছে সেগুলো আপনার অভিজ্ঞতা এবং ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে আমরা ওভারকাম করতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের সভাপতি মহোদয় কি কিছু বলার জন্য? আমি আসলে মানে আজকের এই দুই আলোচক এবং শাকিল মিল্লাত মোর্শেদ এদের অভিজ্ঞতার কাছে আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি আসলে ভেবেছিলাম খালি শুনেই যাবো আজকে, কিন্তু কিছু বলার
প্রয়োজন মনে করছি আর কি। আপনি প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব অনেক মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের যদি উন্নয়নের দরকার লাগে তাহলে আমাদের মানে পার্টনারশিপের কথা বলেছেন, লিঙ্কেজের কথা বলেছেন এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আনার কথা দুজনেই আপনারা বলতেছেন, এই যে কম্পিটিটিভনেস এর কথা বলছেন। কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয় যে একটু আর একটু খোলাসা করে আলোচনা হওয়া দরকার যে যে আমরা উন্নয়নের জন্য যে ইনক্লুসিভনেস, যেটা হয়তো একটু কোথাও বলেছেন যে আমরা খালি কোঅপারেটিভ করার কথা হলেই শুধু ক্ষুদ্র কৃষকদের নিয়ে কোঅপারেটিভের কথা চিন্তা করতেছি, অথবা আজকাল আবার একজন ওয়ার্ল্ড ব্যাংকের যে কি গ্রুপ বলছেন ওনারা সিআইজি বলছেন যে এই যে মানে কমার্শিয়াল ইন্টারেস্ট গ্রুপ আর কি, যেগুলা কমার্শিয়াল হয়তো আদার একটা সমবায় হবে, পেঁয়াজের আর একটা সমবায় হবে, কিন্তু সবকিছুর ভিতরে আসলে আমার কাছে মনে হয় একটা কোথাও একটা মিসিং লিংক রয়ে গেছে যে যে আমাদের দরকার একখানা করার, সেটার যে সিআইজি বা ইত্যাদি বলছেন, কোঅপারেটিভের যে ক্ষুদ্র কৃষকের বলছেন, কিন্তু আমরা একটা জায়গায় এখনো বলছি আমরা যদি যদি সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই, উন্নতির যদি আমরা উন্নয়নশীল দেশে যদি উন্নয়নশীল থেকে উন্নত দেশে যদি পৌঁছাতে চাই, আমাদেরকে সবাইকে নিয়েই তো উন্নত করতে হবে। শুধু গড় মানে আমাকে ভুল বুঝবেন না, শুধু গড় মানুষকে সবকিছু বলে না আর কি। গড়টা আসলে খুবই মিসনোমার। তো এই জন্যই যে আমরা কি করে আসলে এই ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা করতে পারি, এবং তার সঙ্গে যে আজকে যে আমরা যে বলছি যে মানে সামষ্টিক উদ্যোগ, যেটা যে ওইখানে যে কথাটা যে যাই কিছু প্রচেষ্টা হবে সবকিছু নিয়ে এইটার, এবং যাতে করে এবং সেটা যাতে সাস্টেইনেবল হয়। শুধু একটা প্রজেক্টকালীন সময়ে একটা সময় একটা চমক দেখাই দিলাম শুধু সেটাই নয়, এটা টিকে থাকে যাতে, সেটার একটু দিক নির্দেশনা আপনাদের কাছ থেকে খুঁজছিলাম যে আমরা কি করে এই যে আপনি কম্পিটিটিভনেস বলছেন, ওয়ার্ল্ড ক্লাস এগ্রিকালচারের কথা বলছেন, মান উন্নয়নের কথা বলছেন, আমি এক্সপোর্ট হোক না হোক এটার উপরে গুরুত্বপূর্ণ দিই না। এক্সপোর্টের ইউরোপের মানুষ যা খাওয়ার অধিকার আছে আমারও তাই খাওয়ার অধিকার আছে, ফলে আমি আগে বাংলাদেশের মধ্যেই আগে যদি উন্নয়নটা করতে পারি তাহলেই মনে করি যে সেটা আসলে ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে আসলে অটোমেটিক্যালি লিঙ্ক করবে। ফলে দেশের মানুষকে চিন্তা করি, দেশের মানুষকে উন্নয়নের জন্য যদি চিন্তা করি তাহলে সেটা ইয়ে হতে পারে। ফলে এই জায়গাটায় আপনাদের অভিমত কি, যে আমরা এই যে সামষ্টিক উদ্যোগ বা তার সঙ্গে আমি বলছি যে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এবং সেই ইনক্লুসিভ ডেভেলপমেন্টে প্রজেক্ট বেসড না হয়ে যে একটা একটা এলাকার রিসোর্সেস কি আছে সেগুলোর উপরে মানুষের, এলাকার মানুষের কন্ট্রোল বা অথবা তার ইউটিলাইজেশন করার ক্ষমতা কতখানি আছে, সেই সমস্ত জিনিসগুলা কি এখানে খাপ খাচ্ছে কিনা, প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ কিনা, এইটার ব্যাপারে আমি একটু দুইজনের কাছেই শুনতে চাই। তবে প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেবের কাছ থেকে হয়তো একটু আগে জিজ্ঞাসা আমার আর কি। ধন্যবাদ স্যার। আমরা স্যারের কাছে যাওয়ার আগে আরেকটু দুই একটা কমেন্ট আর কি আমরা একটু দেখে নিচ্ছি, যাতে মুস্তাফিজ স্যার সেগুলোকেও একটু ওনার কনসিডারেশনে রাখেন। আমাদের ডক্টর তাজুল ইসলাম স্যার বলেছেন যে প্রডিউসার্স অর্গানাইজেশন could help to improve the value chain of farm produce with improved rural economy। কারণ ওনার একটা পরবর্তীতে আরেকটা পোস্টিং উনি বলেছেন, কারণ হচ্ছে যে ট্রেডিশনাল কোঅপারেটিভ ল অনুযায়ী 50 জনের বেশি যেহেতু একত্রিত হওয়া যায় না, সুতরাং সেখানে প্রডিউসার্স কোম্পানি অ্যাক্ট গুলোকে আমরা ফলো করতে পারি। আমাদের আমি একটু ইয়ে করে, আমি একটু এই প্রশ্নগুলো আসলে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তো একটু আমার প্রশ্নটা একটু মন্তব্যটাকে শুনে নেওয়ার পরে এই প্রশ্নগুলোর এই ইস্যুটা দিলে পরে হয়, তাহলে নাহলে মিক্স আপ হয়ে যেতে পারে সময়ের জন্য। ওকে স্যার, মুস্তাফিজ স্যারের কাছে আমরা আপনার মাইক্রোফোনটা, মুস্তাফিজ সাহেব, প্রফেসর সাহেব আপনার মাইক্রোফোনটা। জি, ঠিক আছে স্যার, আবার আনমিউট হয়ে গেছে স্যার। স্যার আনমিউট হয়ে গেছে স্যার, আপনাকে স্যার আনমিউট করতে হবে স্যার। এখন ঠিক আছে স্যার, আমি আনমিউট করেছি, এখন ঠিক আছে স্যার। ঠিক জি আছে স্যার, জি স্যার। এখন আচ্ছা, না ওটা অটোমেটিক্যালি আবার মিউটেড হয়ে যাচ্ছে, দেখি চেষ্টা করি।
আমার মনে হয় যে প্রফেসর জয়নুল আবেদিন খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে দিস ইজ এট দ্য হার্ট অফ দ্য বাংলাদেশ দ্যাট উই ওয়ান্ট টু সি। হ্যাঁ, এবং এসডিজিজ এর কথা মোর্শেদ সাহেব বলছিলেন, এবং সেখানে যেটা বলা হয়েছে যে আমাদেরকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন, এই তিনটার একটা ট্রায়াঙ্গুলেশন করতে হবে। এবং খুব ভালো যে প্রফেসর জয়নুল আবেদিন এই সেকেন্ড যে পিলারটা, এসডিজি তিনটা পিলার, তো এটা হলো সেকেন্ড পিলার, বাট এই পিলারটা ছাড়া আমার মনে হয় বাকি দুটো বোধহয় আমরা অর্জন করতে পারবো না। সো ইনক্লুসিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি ঠিক বলেছেন যে মানে গড়, আমি সবসময় বলি যে 18 আর 2 এর গড় হলো 10, আর 8 আর 12 গড় হলো 10। এবং অনেক সময় ইউনিভার্সিটিতে পড়ানোর সময় ছাত্রদেরকে বলতাম যে পা যদি রেফ্রিজারেটরে থাকে আর মাথা যদি আগুনে থাকে, ওকে জিজ্ঞাসা করলে বলবে যে গড় খুব ভালো আছি, কিন্তু জিনিসটা ভালো না। সো সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের ইনক্লুসিভ গ্রোথ কিভাবে আমরা করব, আমার মনে হয় যে আলোচনাটা আমরা করছি সেটার মধ্য থেকে বেশ কিছু এটা বেরিয়ে এসেছে। এবং বাংলাদেশের জন্য ইনক্লুসিভনেস ইজ সো ইম্পর্টেন্ট বিকজ অলসো যে আমাদের এই যে এত প্রবৃদ্ধি হচ্ছে, আমরা কিন্তু সরকারেরই বিবিএস এর হিসাবে 2010 খানা জরিপ আর 2016 খানা জরিপ যদি আমরা দেখি, তাহলে আপনারা যারা অর্থনীতির ছাত্র তারা জানবেন জিনি কোফিশিয়েন্ট বলে একটা কথা আছে, যে ইনকাম কনসেন্ট্রেশন মাপে ওইটা 0.46 থেকে ওইটা বেড়ে 0.48 হয়ে গেছে। এবং কোভিড এর সময় আমরা একটা হিসাব করেছিলাম সিপিডিতে, সেখানে এটা 0.52 হয়ে গেছে। অর্থাৎ কনসেন্ট্রেশন অনেক বাড়ছে। এটা কোনো দেশের জন্য এটা ভালো না। আপনি যদি বাংলাদেশের টপ 5% এন্ড বটম 40% রেশিও যদি দেখেন, তাহলে এটা ইনক্রিজিং ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের মাথা পিছু গড় আয় বাড়ছে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের জিডিপি প্রবৃদ্ধি অনেক ভালো, বাট ইনকাম ইনইকুয়ালিটি, এবং এটা আমি বিবিএস এর আমাদের সরকারি সংস্থার হিসাব দিচ্ছি, এটা আমি বানিয়ে বলছি না, তাদের হিসাব অনুযায়ী আমরা দেখছি যে বটম এবং টপ 5% এর আমি যদি ভুল না করি তাহলে প্রায় 3-4 গুণ বেড়ে গেছে বিটুইন 2010 and 2016। সো এটা অবশ্যই এটা আমার মনে হয় যে এটা কেবলমাত্র যদি আমরা ধরি যে এটা একজন মানুষ হিসাবে বা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি এটা অ্যাকসেপ্ট করি কিনা, এটা কেবলমাত্র আমার অ্যাকসেপ্টেন্সের ব্যাপার না, আমরা তো এটা অ্যাকসেপ্ট করবো না। কিন্তু এটার মূল সমস্যা হলো যে ইনইকুয়ালিটি যদি বাড়ে তাহলে আপনি প্রবৃদ্ধিও বাড়াতে পারবেন না। একটা স্টেজে যে আপনার কিন্তু এটা স্থবির হয়ে যাবে। তার কারণ হলো যে আপনার পারচেজিং পাওয়ার যদি সাধারণ মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে আপনি ডিমান্ড ক্রিয়েটেড হবে না। ডিমান্ড যদি ক্রিয়েটেড না হয়, তাহলে প্রডিউসার তার প্রডিউস করেন ইনসেন্টিভ কোথায় পাবে, তাই না? তাহলে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনও ওইভাবে আমরা সামনের দিকে করতে পারবো না। সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা ইনক্লুসিভ গ্রোথটাকে কিভাবে করতে পারি। এবং আজকে যে আলোচনাটা আমরা করছি ইজ সো ইম্পর্টেন্ট বিকজ ইনক্লুসিভ গ্রোথের একটা বড় আমার মনে হয় যে অনুঘটক যদি আমি বলি ডিটারমাইনিং ফ্যাক্টর, সেটা হলো যে গ্রামীণ অর্থনীতিকে আমরা যদি ইনক্লুসিভ ভাবে আমরা যদি করতে পারি, সেটা একটা মেজর একটা কম্পোনেন্ট। এবং সেখানেই এই যে দেখুন, আমি নজরুল ইসলাম স্যার যখন বলছিলেন তখন আমি চিন্তা করতেছিলাম যে এই যে দেখেন ভারতের যে আমুল যে মডেলটা, এই কিছুক্ষণ আগে প্রফেসর তাজুল ইসলাম বলতে প্রডিউসার্স কোম্পানি কোঅপারেটিভের কথা এবং এটার কথা বলছিলেন, যে এই যে আমুল আমাদের কিন্তু মানে মডেল যে নাই সাকসেসফুল তা কিন্তু না। হ্যাঁ, ঘরের কাছেই কিন্তু খুব ভালো মডেল আছে যে প্রডিউসার্স মডেল করে কিভাবে। এবং আমি প্রথমে এই জন্যই ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছিলাম। আমার একটা ধারণা যে ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে নতুন ধরনের এন্টারপ্রেনারশিপ আমাদের কিন্তু সৃষ্টি হবে। আমরা শহরে এটা দেখছি, এটা আমরা যারা শহরে আছি এটা আমরা কোভিড এর সময় খুব ভালোভাবে আমরা দেখছি কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে নতুন নতুন বিজনেস এসেছে। আমার মনে হয় যে এটা গ্রামীণ অর্থনীতিতেও হবে। প্রফেসর নজরুল ইসলাম বলছিলেন যে ওই যে ওনার সেই ডিপ টিউবওয়েলের, আমার মনে হচ্ছে যে আমি যখন পিএইচডি করে দেশে আসলাম তখন এইটা ছিল বিরাট একটা ফ্যাক্টর মিড 80s ডিপ টিউবওয়েল বিএডিসি থেকে এগুলো সাবসিডাইজ রেটে দেওয়া কমান্ড এরিয়া, যেগুলো আমার মনে পড়তেছিল এটাতে। কিন্তু দেখেন প্রফেসর নজরুল ইসলাম পরবর্তীতে কিন্তু মার্কেট এটাকে ওভারটেক করে নিল।
এই যে সরকারের যে বিএডিসির যে একটা ওই যে আধিপত্য ছিল, সাবসিডাইজড রেটে এটাকে কৃষকদেরকে দেওয়া, সেখানে আবার আমরা তখন বলতাম ওয়াটার লর্ড, মানে পানি পানি লর্ড, হ্যাঁ, এরকম আধিপত্য, ওয়াটার লর্ড মনে আছে বোধহয়। তো এইগুলো মার্কেট কিন্তু আবার এটাকে যখন টেক ওভার করলো, তখন কিন্তু আমরা দেখলাম যে যে সেটাও আরেকটা অল্টারনেটিভ ইনস্টিটিউশন হতে পারে। সো আমার মনে হয় যে মার্কেটকেও আমাদের খুব ভালোভাবে, অনেক সময় মার্কেটের উপরে এই বিভিন্ন ধরনের আমাদের সরকারি নীতির কারণে অনেক সময় হয়, আবার অনেক সময় নীতি যেগুলো আছে এগুলো এনফোর্সমেন্ট করা হয় না। মার্কেট যেটাকে আমরা গভর্নমেন্ট ফেলিয়ার বলতে পারি, মার্কেট ফেলিয়ার, সেই জায়গাগুলোতেও আমরা যদি প্লাগ ইন যদি করতে পারি, সেটাও কিন্তু একটা মানে মার্কেটকে একটা জায়গায় কিন্তু আনতে হবে। বাট মার্কেটের ওই রুলস গুলো কিন্তু এটাকে সেট করা বা এটাকে এনফোর্স করা, একটা প্রশ্ন দেখছিলাম যে এই যে মানসম্মত খাদ্য আমরা নিজেরাই তো পাচ্ছি না, এবং জয়নুল আবেদিন ঠিকই বলেছেন যে খালি এক্সপোর্টের জন্য তো এটা চিন্তা করলে হবে না, আমার দেশের মানুষকেও তো মানসম্মত খাদ্য দিতে হবে তাকে, এবং তারপরে ওটা অটোমেটিক্যালি তখন বাইরের সক্ষমতাটাও আমার সাথে সাথে হয়ে যাবে। তো সেখানে সরকারের এই যে ইনস্টিটিউশন যেগুলো আছে, ল যেগুলো আছে, দরকার হলে নতুন ল আমাদের করতে হবে, নতুন অ্যাক্ট করতে হবে। সেটা তো কোনো একটা এরকম বলা নাই যে একটা হয়েছে এবং এখন আমরা সেটা ইয়ে করতে পারবো না। সুতরাং আমার ধারণা যে যেখানে আইনি প্রক্রিয়ার অংশগ্রহণ ব্যাপার আছে, এনফোর্সমেন্টের ব্যাপার আছে, সেইটা আছে, এবং প্রাইভেট সেক্টরকে আমার মনে হয় যে তাকে তার রোলও প্লে করতে দিতে হবে। মার্কেট ফেলিয়ারের জায়গায় সরকারকে অবশ্যই আসতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখানে সম্পদের ব্যাপার আছে, সরকারের ইনভলভমেন্টে যখন আমি যাব, প্রফেসর নজরুল ইসলাম বলছিলেন যে অনেক সময় পাবলিক সেক্টর কি প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করে দেয় কিনা, সেটাও আমার দেখতে হবে যে সরকারের একটু সব জায়গায় থাকার দরকার নেই, সে যদি রুলস ল ইত্যাদি যদি করে এনফোর্সমেন্ট যদি ঠিক মতো করে, তাহলে কিন্তু অনেক কিছুই আমরা মার্কেট মেকানিজমের মাধ্যমেও আমরা এগুলো করতে পারবো। কিন্তু মার্কেট ফেলিয়ার আছে, সেখানে সরকারকে ক্ষুদ্র কৃষককে সাপোর্ট দিতে হবে, সেখানে ঋণ দিতে হবে, দরকার হলে বিনা সুদে এই কোভিড এর সময় কৃষককে ঋণ দিতে হবে। সো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, যেটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা যেটা প্রফেসর জয়নুল আবেদিন বললেন, এটা আমি যেটা বললাম যে এটা কেবলমাত্র যে আমরা একটা এটাকে এথিক্যাল একটা ইস্যু হিসাবে আমরা দেখছি সেটা না, এটার সাথে ডেভেলপমেন্টের একটা গুরু সম্পর্ক আছে। ইনক্রিজিং ইনইকুয়ালিটি নিয়ে আমরা আসলে ডেভেলপমেন্টও করতে পারবো না। ও আমাদেরকে টেনে নিচের দিকে ধরে রাখবে, ও আমার ডিমান্ড ক্রিয়েট করতে দিবে না, ও আমার পারচেজিং পাওয়ার বাড়াতে দিবে না। তখন দেখা যাবে যে আমাদের প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনেও এটার একটা নেগেটিভ এফেক্ট হবে। সুতরাং আমি খুবই এটা একমত। এখানে একটা বড় যেটা, তাহলে ম্যাক্রো ইকোনমি বড় বিষয়ের মধ্যে চলে যেতে হয়, সেখানে আমাদের এই যে রেভিনিউ জেনারেশন, আপনি দেখেন বাংলাদেশে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম রেভিনিউ জিডিপি রেশিও। আপনি ইনক্লুসিভ গ্রোথের একটা বড় হলো আপনাকে আয় করতে দিবে মার্কেটের মাধ্যমে, কিন্তু সরকার আপনাকে ট্যাক্স করে আপনি এটাকে রিডিস্ট্রিবিউশন করার জন্য বিভিন্ন স্টেপস নিবে। আমাদের দেশে তো এটা বিলো 10%। আমাদের 7th 5-year প্ল্যানে ছিল যে 7th 5-year প্ল্যান লাস্ট ইয়ার, অর্থাৎ এই যে 1920 যেটা গেল বছর গেল, 14% এটা নিয়ে আসা হবে। আমরা দেখলাম বরং কমে গেছে, 11% থেকে ওইটা 10% নিচে নেমে গেছে। সো আমি যদি ইনক্লুসিভ যদি গ্রোথ রিয়েলি করতে চাই, আমার মনে হয় যে এখানে ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন থ্রু ট্যাক্সেশন, রেভিনিউ জেনারেশন, এগুলোও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় ম্যাক্রো লেভেল অ্যান্ড মাইক্রো লেভেল, দুই লেভেলেই এটাকে অ্যাড্রেস করতে হবে, এটুকু এখন বলতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা একটা জিনিস শেয়ার করতে চাই, এই যে কোঅপারেটিভ নিয়ে, মানে কোঅপারেটিভ যে 7টা প্রিন্সিপল আছে আর কি, এই 7টা প্রিন্সিপল একটা ব্রড আউটলাইন আর কি। এটা সাধারণত আপনার এই যে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স, এটা 1995-এ
এই 7টা প্রিন্সিপল, এই 7টা প্রিন্সিপলের মধ্যেই কিন্তু ভেরিয়েশন গুলো হয় আর কি। প্রিন্সিপলটা একটু ডট পয়েন্টে। ধন্যবাদ স্যার। আমরা কি সময় আছে না সময় শেষ? স্যার আমরা আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম প্রায় শেষ করে ফেলেছি। মুস্তাফিজ স্যারের কাছে আরেকটি বিষয় নিয়ে একটু আসলে আমি যেতে চাই যে স্যার সাপোর্ট সার্ভিসের কথা বলেছেন, কিন্তু আমরা তো দেখছি যে ব্যাংকগুলোকে যে বাধ্যতামূলক কৃষি ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে, তারা কিন্তু তাদের 20% বেশি কিন্তু ডিসবার্স করতে পারছে না। মানে অর্থ অভাব সেটা তো না, বা সাপোর্ট সিস্টেমটা কিন্তু আছে কিন্তু সেটা পৌঁছাচ্ছে না আমাদের কৃষকদের কাছে। জাস্ট একটা জিনিস একটু জানতে চাই যে আমরা স্পেশাল ইকোনমিক জোনের কথা বলছি এবং সেখানে কিন্তু অনেক বড় ইনভেস্টমেন্ট করছি, কিন্তু একটু আগে প্রফেসর নজরুল ইসলাম স্যার বলেছে যে আমাদের অঞ্চল ভিত্তিক ভিন্নতা আছে, বৈশিষ্ট্য আছে। আমরা স্পেশাল অ্যাগ্রো ইকোনমিক জোনের কথা ভাবছি না কেন, যেখানে আমাদের উৎপাদনকে আরো বেশি সহযোগিতা করতে পারবো, আমাদের প্রডিউসারদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। আমাদের তাজুল ইসলাম স্যার যে আমাদের প্রডিউসার কোম্পানি অ্যাক্টের কথা বলেছেন, এই উদাহরণ ইন্ডিয়াতে আছে, কিন্তু আমরা কিন্তু দাউদকান্দিতে কিন্তু 97 সাল থেকে এই একই রকম ভাবেই করছি, এবং এটাতে আমাদের এই কাজের উপরে কিন্তু যেটা জাপানে একটা পিএইচডি হয়েছে যে ইলিনর অস্ট্রামের যে কমন পুল রিসোর্স ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল গুলা কতটুকু কাজ করছে সেগুলোর উপরেও কিন্তু এখানে কাজ হয়েছে। তো এই যে বিষয়টি যেটি গত 20 বছর ধরে দাউদকান্দিতে টিকে আছে এবং সেটি এখন 10-12টি জেলাতে এটা সম্প্রসারিত হয়েছে, আমরা এই জায়গাটাকে কেন পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি, যেখানে কোন রকম বাহ্যিক সহায়তা ছাড়াই বছরে 1000 কোটি টাকার একটা ইকোনমিক ট্রানজেকশন যেখানে হচ্ছে একটা উপজেলায়। এই জায়গাগুলোতে যে এই আমরা কি স্পেশাল অ্যাগ্রো ইকোনমিক জোনের কথা ভাবতে পারি কিনা, সেটা সম্ভাবনা কতটুকু আমাদের আসলে? আমাদের জয়নুল আবেদিন স্যার যেখান থেকে এসেছেন সেখানে যে ওনার যে গাজনার বিল পেঁয়াজের উৎপাদনের জন্য বিখ্যাত, মানে এই যে বিভিন্ন জায়গায় আমাদের দেশে বিভিন্ন এগ্রি বেসড যে সম্ভাবনাগুলো আছে, সেটাকে নিয়ে কি আমরা সম্ভাবনার জায়গা কতটুকু আমাদের সাথে আছে স্যার? প্রফেসর নজরুল ইসলাম বলেন, তারপরে আমি বলবো। স্যার আপনার মাইক্রোফোন অফ করেন। মানে আমার এটা অবশ্যই হওয়া উচিত, তবে আমার যেটা থাকবে আর কি বলে যে এই ইকোনমিক জোন আবার সরকার নির্ভরশীল হয়ে না যায়। এখানে লজিস্টিক সাপোর্ট কিংবা ফ্যাসিলিটেট করবে সরকার উইল প্লে দ্য আম্পায়ার রোল, কিন্তু আলটিমেটলি প্রাইভেট সেক্টরকে তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। এই যে প্রাইভেট পার্টনার পাবলিক পার্টনারশিপ যেটা প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব বললেন আর কি, আপনার ইকোনমিক জোন অবশ্যই আমাদের এগ্রিকালচারাল জোন বাই ভার্চু অফ দি ন্যাচারাল ফ্যাসিলিটিস, সেইভাবেই তো আমাদের ক্রপিং জোন গুলো হয় আর কি। সেই ক্রপিং জোন অনুযায়ী সেখানে যদি আমরা ওইভাবে যদি যেটা ইকোনমিক জোন হিসাবে যেটা আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো না কি যেন বলে এখানে এক্সপোর্ট কি যেন ওটার নাম, যে ইকোনমিক জোন যেটা করা হয়েছে আর কি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোই করে স্যার না, ওটা বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বেজা। ও আচ্ছা, ওই রকম ওইটা অথরিটির গাইডেন্স থাকবে, রুলস এন্ড রেগুলেশনস গুলো তারা দিবে, সে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক প্রাইভেট সেক্টর সেগুলোকে অপারেট করবে আর কি। ইন টার্মস অফ যদি লজিস্টিক কিংবা ফাইন্যান্সিয়াল কোনো রকম হেল্প লাগে সেগুলো সরকার থেকে, কিংবা যদি প্রাইভেট এন্টারপ্রাইজ কিংবা ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো আসে, সার্ভিস সেক্টর গুলো সেটা প্রোভাইড করতে পারে। তবে এইভাবে যদি জিওগ্রাফিক্যাল এরিয়া হিসেবে যদি ডিমার্কেশন করে একটা জোন অবশ্যই করতে পারে, এটা করতে পারে, এবং সেইভাবে প্ল্যাটফর্মও তৈরি করা যায়, যেটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের প্রফেসর মুস্তাফিজুর বললেন আর কি। ওই ডিজিটাল প্রফেসর মুস্তাফিজুর রহমান বলার আগে আমি একটু ছোট্ট এক লাইনের একটা কথা বলি, যে আমি এই যে মানে ইন্ডাস্ট্রি বেসড যে ইকোনমিক জোন আর তার সাথে যে শাকিল মিল্লাত মোরশেদ বলছে যে অ্যাগ্রো ইকোনমিক জোন, আমি আসলে দুইটাকে একখানে করতে চাই না। আমি আসলে এটা বুঝি না যে আসলে এগ্রিকালচার বেসড অ্যাগ্রো ইকোনমিক জোন হওয়ার দরকার কিনা। একটা হতে পারে যে কাউকে বাদ না দিয়ে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন তো আছেই আমার, আমি কি সেটার সঙ্গে কিন্তু ইকোনমিক জোন যদি বলি অ্যাগ্রো ইকোনমিক জোন, সেই জায়গাটায় আবার ওই
এক জায়গায় করতে গেলাম ইকোনমিক জোন 5টা করলাম, বাকি কৃষক তাহলে আবার বাদ পড়ে যাবে কিনা। আমার তো দরকার হলো কর্মসৃষ্টি, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা গ্রামে কর্মসৃষ্টি, যাতে করে মানুষের মানে তার নজরুল তোমার মাইকটা তোমার, হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গাতে যে যাতে করে সব জায়গাতেই আসলে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছি, তাহলে আমি এক আলাদা অ্যাগ্রো ইকোনমিক জোন করতে গিয়ে আমি কি আসলে আবার কাউকে আবার পিছনে ফেলে দেবো কিনা। ফলে আমার কাছে মনে হয় যে এটার এমফাসিসটা থাকার দরকার সব জায়গায়, সব না স্যার, কৃষককে নিয়ে যাতে আমরা সামনে আগাতে পারি। প্রত্যেকটা মিস্টার রহমান সাহেব না স্যার, শুনি আর কি। স্যারের কাছে যাওয়ার আগে প্রশ্নটা জাস্ট আমি একটু বলতে চাই, সেটা অ্যাগ্রো ইকোনমিক জোন মানে কয়েকজন মানুষকে নিয়ে শুধু একটা ইন্ডাস্ট্রি, মানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রির কথা বলছি না। যেমন দাউদকান্দিতে আমরা যে জিনিসটা ফেস করছি, যে এখন আমাদের প্রোডাক্টিভিটি বা প্রোডাকশনের ইয়ার জায়গা থেকে, প্রোগ্রেশনের জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি। যেটা দরকার এখন আমাদের কমপ্লায়েন্সের যে জায়গাটা যেতে হবে, সেখানে কিন্তু আর ব্যক্তি উদ্যোগে বা এলাকার উদ্যোগ, কমিউনিটির উদ্যোগে সম্ভব না। সেখানে সরকারি ইনফ্রাস্ট্রাকচার বা এই ডিফারেন্ট জায়গাগুলো, থিং, দ্যাটস এ টোটাল দুটো আলাদা জিনিস হচ্ছে। এই যে আপনি যে কথাটা বলতেন সেইটার সঙ্গে যে অ্যাগ্রো ইকোনমিক জোন পর্যন্ত আমার মাথার মধ্যে যেটা ঢুকতেছে সেটা একটু আলাদা হয়ে যাচ্ছে। আমি কি আবার দাউদকান্দির জন্য করব, কিন্তু দাউদকান্দির পাশের উপজেলা কি বাদ পড়ে যাবে কিনা, এই জায়গাটা এইখানে হলো কথাটা, এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আগে একটু আমরা প্রফেসর মুস্তাফিজুর রহমানের কাছে শুনে আসি, সময়ের যেহেতু সংক্ষেপ আছে, দরকার লাগলে এই ইস্যুটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আপনার মাইক্রোফোনটা প্রফেসর সাহেব। জি, আমার মাইক্রোফোন এখন ঠিক আছে, on? এখন ঠিক আছে, জি, এখন ঠিক আছে। ঠিক। না, আপনি যেটা বলছেন প্রফেসর জয়নুল আবেদিন এবং মোর্শেদ সাহেব যেটা বললেন, আমি সাংঘর্ষিক দেখি না এই কারণে যে আসলে তো মানে আপনি যদি একটা অ্যাগ্রো ইকোনমিক জোন যদি করেন স্পেশালাইজড কোনো একটা এলাকায়, সেখানে আরো অন্যান্য ডেভেলপমেন্ট কর্মকাণ্ড তো মানে বাদ পড়বে না, সেগুলো থাকবে। বাট আপনি কোনো একটা এলাকার তুলনামূলক যে সুবিধা আছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সেটাকে আপনি হয়তো ম্যাক্সিমাইজ করতে চাচ্ছেন এবং সেটার জন্য আপনি তাকে স্পেশালাইজড কিছু সার্ভিস হয়তো দিতে হবে। সেই হিসাবে আমার মনে হয় স্পেশাল ইকোনমিক জোন যে 100টা করা বিভিন্ন জায়গায় বাংলাদেশের এটা থাকবে, সেখানে কিন্তু ন্যাচারাল ভাবে একটা ডিভিশন অফ লেবার কিন্তু হবে। আপনি মিরেশ্বরাইতে যেটা করছেন বা যেখানে ইন্ডিয়ানদেরকে দেওয়া হয়েছে, মাতার বাড়িতে দেওয়া হয়েছে হলো জাপানিজদেরকে, এগুলো হবে হলো এক ধরনের, হ্যাঁ। কিন্তু আপনি যখন নাকি এগুলো নর্থ বেঙ্গলে আমাদের করছেন বা কোস্টাল এরিয়াতে আরো অন্যান্য জায়গায় করছেন, সেখানে কিন্তু ওই জায়গার যে অ্যাগ্রো ইকোলজিক্যাল যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ গুলো কিন্তু ন্যাচারাল ভাবে আপনি কাউকে বাধ্য করার দরকার নাই। কিন্তু যারা নাকি ওখানে আসবেন তারা কিন্তু দেখবেন যে হয়তো আমি যে এলাকাতে একটা হয়তো ভেজিটেবল হয় খুব ভালো, সে হয়তো দেখবে যে না, এই স্পেশাল ইকোনমিক জোনে আমি যদি এইটা করি তাহলে আমি লাভজনক ভাবে এই বিনিয়োগটা করতে পারবো। সো আমার মনে হয় যে এটা একটা ন্যাচারাল ডিভিশন অফ লেবারের মাধ্যমেও হয়তো এটা হবে। তবে এটা ঠিক যে ফোর্স করাটা উচিত না, এক। আর 2 নাম্বার যেটা জয়নাল সাহেবের আমার মনে হয় যে প্রফেসর জয়নাল স্যারের একটা চিন্তা, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে এগুলা করতে গেলে একটা এনক্লেভ টাইপের হয়ে যায়, মানে ওই জায়গার মধ্যেই একটা বিভিন্ন ধরনের সুবিধা টুবিধা পেলে কিন্তু তার বাইরে, যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমাদের এই যে এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো আছে, আপনি দেখবেন যে অনেক দেশে এই জন্য এগুলোকে যাতে করে ওই যে যেটা প্রফেসর নজরুল ইসলাম বলছেন স্পিল ওভার এফেক্ট গুলোকে আমরা পাই না, অনেক সময় ক্রাউড আউট করে দেয়। আপনি এক্সপোর্ট প্রসেসিং জোন এমন ভাবেই ওইটাকে মানে দেয়াল দিয়ে আপনি করে রাখলেন, ওর কোনো টেকনোলজি ট্রান্সফার ডোমেস্টিক টেরিফেরিয়াতে কিন্তু নাই। ও একটা এনক্লেভের মতো, ওখানে আপনি একটা পাবেন অনেক হাই প্রোডাক্টিভিটি, হাই টেকনোলজি, কিন্তু ওর স্পিল ওভার এফেক্ট কিন্তু বাইরের ইকোনমিতে আসে না। ওইটাই আমার মনে হয় যে এটা আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। থ্যাংক ইউ। আমরা স্যার আপনার কাছ থেকে অনেক বেশি শুনছি, কারণ আপনাকে আমরা সবসময় পাই না, আমরা অন্যরা প্রায়ই থাকে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন, এইটার সাথে
আমাদের এই যে কোভিড পরবর্তী সিচুয়েশনে এটার কোনো গুরুত্ব বেড়েছে, কমেছে, কি হয়েছে? আমরা এই গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই কোভিড কনটেক্সটটাকে কিভাবে আপনি দেখছেন? কোভিড কনটেক্সটটা খুবই সংক্ষেপে বলি, আপনাদের সময়ও পার হয়ে গেছে। হ্যাঁ। আমি বলবো যে কোভিড কনটেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন আমরা এই যে গত 8 মাস সেরকম একটা মানে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। পৃথিবীর অন্যান্য দেশে আমি দেখলাম যে 3টা ক্রাইসিসের সাথে আরেকটা ক্রাইসিসের কথা বলে। একটা তো হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, হ্যাঁ, একটা ইকোনমিক ক্রাইসিস, একটা হেলথ ক্রাইসিস। পৃথিবীর বিভিন্ন দেশে, আফ্রিকাতে বিশেষ করে, প্রথমে তারা বলে হলো ফুড ক্রাইসিস। খেয়াল করবেন 4টার কথা বলে। আমরা কিন্তু বাংলাদেশে এই যে আমরা যে ট্যাকল করতে পারলাম এই পর্যন্ত, একটা বড় ধরনের মানে ফুড কোনো একটা ইয়ে হয় নাই। এটা অনেক সময় আমরা অনেক কিছু ভালো দেখলে ওইটাকে মনে করি যে এটা তো আছি, ওইটা নিয়ে কথা বলি না। আমার মনে হয় যে আমাদের কৃষকদেরকে, আমাদের গ্রামীণ অর্থনীতিকে আমাদের সেলিউট দেওয়া উচিত, হ্যাঁ, যে এই ক্রাইসিসটার মধ্যে আমরা এই হেলথ ক্রাইসিস অ্যান্ড ইকোনমিক ক্রাইসিসের সাথে সাথে আমরা একটা ফুড ক্রাইসিসের মধ্যে পড়িনি। মোটামুটি ভাবে একটা ফুড চেইন আমরা কিন্তু মেনটেন করতে পেরেছি। তো এইটা একটা আমার মনে হয় যে বড় অর্জন। তবে কোভিড পরবর্তীতে অবশ্যই আমরা তো এখনো দেখছি যে বিভিন্ন ধরনের আপনি দেখেন প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে। একটা যেটা আমাকে চিন্তিত করতেছে সেটা হলো যে দেখেন আমাদের বিভিন্ন ফুড ইনফ্লেশন কিন্তু এই সর্বসম্প্রতিকালে বেশ বেড়ে গেছে। আপনি চালের দাম বলেন, আলুর দাম বলেন, কিছুদিন আগে পেঁয়াজের তো আমরা দেখলাম কি হয়েছে। সো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের কোভিড এর থেকে আমাদের শিক্ষা নেওয়া, আমাদের এই যে আজকে আমরা কিছুটা আলোচনা করেছি কিন্তু অতটা আমরা করতে পারি নাই। আমার কৃষকও ভালো দাম না পেলে সে ডিসইনসেন্টিভাইজ হয়ে যায়, আবার কৃষক ভালো দাম পাচ্ছে না, কনজিউমারকে অনেক দাম দিতে হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েশন, মধ্যস্বত্ব ভোগী ইত্যাদি, এই জায়গাগুলোতে আমরা কিভাবে ট্যাকল করতে পারি, এটা আমার মনে হয় যে কোভিড আমাদেরকে শেখাচ্ছে। এবং আগামীতে পোস্ট কোভিড যখন আমরা বলছি, আমরা বলি যে বিল্ড ব্যাক বেটার। এই বিল্ড ব্যাক বেটার জিনিসটা কি, এটা আমরা যখন চিন্তা করি তখন এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে আসলে কাজে লাগাতে হবে। এবং এটা খুব ভালো যে আজকে এই আলোচনাটার মধ্যে আমরা আমরা হয়তো সলিউশন খুব একটা দিতে পারি না, আর আমার এটা এরিয়া অফ এক্সপার্টাইজও না। প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর জয়নুল আবেদিন তারা এগুলো ভালো জানেন। কিন্তু আমরা যেটা আর কি দেখলাম যে নতুন ইনস্টিটিউশন করা এবং নতুন আইনি সহায়তা, তার এনফোর্সমেন্ট, এগুলোর জন্য চিন্তা ভাবনা করা আমাদের প্রয়োজন পড়েছে। আমি শুধু এইটুকু বলবো যে ডিজিটাল প্ল্যাটফর্ম এন্ড ডিজিটাইজেশন এটা আমাদের খুব বড় একটা সহায়ক শক্তি হতে পারে এই ক্ষেত্রে। এটাকে কিভাবে আমরা কাজে লাগাবো, কিভাবে নতুন এন্টারপ্রেনাররা এখানে আসবেন বিজনেস আইডিয়া নিয়ে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে, যেখানে প্রফিটও করতে পারবেন। ডক্টর জয়নুল আবেদিন যে ইনক্লুসিভনেস এর কথা বলছেন সেটাও আমরা করতে পারবো, ইকোনমিক ডেভেলপমেন্টও করতে পারবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রোগ্রামের আমরা 17 মিনিট বেশি পার করেছি। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব, দুই একটি কথা আমরা শুনবো আমাদের সভাপতির কাছ থেকে এবং তার রিমার্কের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার এবং প্রফেসর নজরুল ইসলাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি আমাদের সভাপতির রিমার্কস শোনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে মানে আমরা প্রত্যেকটা এই আলোচনায় আমাদের বিজ্ঞজনেরা আসছেন এবং আসলে আলোচনায় আমরা আর এক আলোচনার আসলে খোরাকও তৈরি করতেছি। আজকের আলোচনা যেগুলো হয়েছে সেটা হ্যাঁ, মাত্র আমরা আমাদের টিপ অফ দি আইসবার্গ যেটাকে বলি, যে খুব সামান্য অংশটা আমরা আসলে টাচ করতে পেরেছি। ফলে আমি মনেই করি যে এনাদেরকে আরেকদিন নিয়ে এসে আমাদের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আমরা সামষ্টিক উদ্যোগ উন্নয়নের নতুন ধারা, এইটার সাথে ওনাদের চিন্তাধারাটাকে আরো একটু এক্সপানশন করা দরকার, বক্তব্যগুলোকে আরো জানা দরকার। তো এইটা আমি আরেকবার অনুরোধ করবো, কাইন্ডলি আপনারা দুজনই সময় দেবেন আমাদেরকে ভবিষ্যতে, যাতে এই আলোচনাটা আমরা আরেকটু সামনে আগায় নিয়ে যেতে পারি, আপনাদের অভিজ্ঞতাগুলোকে আমরা কাজে লাগাতে পারি। 2 নম্বর হলো
প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব বারবার আমাকে প্রফেসর বলছেন, আমি কোনো প্রফেসর নয়, আমি একজন সাধারণ মানুষ আর কি। যদিও ছাত্র পড়াইছি, কিন্তু প্রফেসর টাইটেল কোনো সময় আসে নাই আর কি। মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের সাথে কাজ করেছি অনেক সময়, কিন্তু যাই হোক সেটা ব্যাপার না। তারপরে আপনাদের মতো বিজ্ঞ মানে ইয়েও নয়। আমি যেটা শুধু বলি আজকের আলোচনার ভিতরে যে কতগুলো জিনিস গুরুত্বপূর্ণ বিষয় এসছে, যে আমাদের নিজেদের উদ্দেশ্য যেটা, যে আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পৌঁছাতে চাই, ধাপে ধাপেই পৌঁছাবো, অনেক দূর আগাইছিও আমরা, কিন্তু সেই জায়গাটা যেটা প্রয়োজনটা হলো কাউকে যেন পিছনে ফেলে না আসি আমরা। এটা হলো খুব গুরুত্বপূর্ণ, যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জায়গাটা, যেটা আমি আবারও মানে হাইলাইট করতেই চাই, যে এটা যাতে করে আমরা যে ওই গড়ের যে আপনারা যে কোঅপারেশন বলছেন, সেই কোঅপারেশনটা যাতে, সেই ব্যবধানটা যাতে কম থাকে, ব্যবধানটা যাতে কম থাকে। আপনি খুব পরিষ্কার করে বলেছেন, ব্যবধানটা কম থাকলে মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে, সব উপরের দিকে লোকেদের তো বাড়বেই, নিচের দিকে যারা থাকছে আমাদের উন্নয়নের, তাদেরও পারচেজিং পাওয়ারটা বাড়বে। আমি চাষাভুষা মানুষ হিসেবে এই কথাটাও বহুদিন ধরে বলে আসছি, যে আমার গ্রাম এলাকায় কৃষকের পকেটে পয়সা থাকতে হবে, সে যা খরচ করতেছে আর যা বিক্রি করে যা থাকছে তার থেকে তার প্রফিট থাকতে হবে। প্রফিট থাকলে পকেটে পয়সা থাকতে পারে, তখন সে বউয়ের জন্য শাড়ি কিনতে পারবে, বউয়ের জন্য, ছেলের জন্য জুতা কিনতে পারবে, বাচ্চাদের জন্য ভালো খাবারের চিন্তা করবে। আর যখনই সে তার এই বিনিয়োগের ক্ষমতাটা বাড়বে, তখনই গ্রাম এলাকাতেই বাজার গড়ে উঠবে। আরেকজন এন্টারপ্রেনার বের হয়ে আসবে, শাড়ির দোকান দেব, জুতার দোকান দেব, ফলের দোকান দেব, নানানটা তখন আস্তে আস্তে করে উঠবে। তো আপনাদের অর্থনীতি, আপনি যে কথাগুলো বলছেন, আপনারা যেটা বলছেন, আসলে যে ওভারঅল যে এগ্রি বিজনেস, কৃষি ব্যবসায় বা আপনার যে অর্থনৈতিক উন্নয়নের ভিতরে এগুলা মানে, এবং মার্কেট ইকোনমি যেটা আপনারা বলে থাকেন, সে সবকিছুর মধ্যে খাপ খাচ্ছে। কিন্তু সবকিছুতে গোড়াতে যে আপনারা আরো গুরুত্ব দিয়েছেন যে ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট দরকার, যে আমরা আমরা নতুন ধরনের ইনস্টিটিউশন দরকার। ট্র্যাডিশনাল যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে কি শিখতেছি, ভালোটা মন্দটা, সেগুলো শিখে নিয়ে আমাদের নতুন ইনস্টিটিউশন করার কথা ভালো করে চিন্তা করা দরকার, যাতে আমরা বাইরের অন্য দেশ থেকে শিখবো, কিন্তু শিখে এসে আমাদের নিজস্ব অভিজ্ঞতা বহু রয়ে গেছে, যে সেই অভিজ্ঞতাগুলোকে আমরা একসাথে করে নিয়ে আলোচনা করা দরকার, যে আমরা কি করে সেই খাত থেকে শিখে নিয়ে আমরা সামনে আগাতে পারি। আপনারা বলেছেন যে আপনি খুব একটা বারবার উল্লেখ করেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা। আমি মনেই করি যে এখন এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, আজকে যে আমরা যে জায়গাটায় পৌঁছাইছি, এই যে আপনাদেরকে একখানে আনতে পারতেছি, কোথা থেকে, অস্ট্রেলিয়া থেকে বাবলু শুনতেছে, কানাডা থেকে আরেকজন শুনতেছে, আমেরিকা থেকে আরেকজন শুনতেছে, জাপান থেকে আরেকজন শুনতেছে। আজকে ডিজিটাল অ্যাডভান্সমেন্টের কারণেই কিন্তু এগুলো সম্ভব হচ্ছে। আমি এখানে আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, যে আমাদের যে কৃষি ক্ষেত্রেও গ্রামীণ এবং শহরের সব লোকদেরকে যদি আমরা একখানে করতে চাই, তাহলে এই আমাদের we need to take advantage, আমাদের এই সমস্ত যে ডিজিটাল অ্যাডভান্সমেন্ট আছে সেগুলোর আমরা ব্যবহার নেওয়াই, সুযোগ নেওয়াই উচিত আমাদের। তো ফলে আমাদের হয়তো একদিন আলোচনা হওয়াই উচিত যে এটাকেই আমরা কিভাবে আরো কাজে লাগাতে পারি। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলেছেন প্রফেসর সাহেব, এইটাকে আমরা আসলে আমাদের যে মূল আলোচনা, যেটা যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবাইকে নিয়ে সবার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন, এটাকে আমরা কি করে মানে ব্যবহার করতে পারি, একদিন আর একটু বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমার মনে হয় যে সাথে একটা জিনিস খুব একটা করি নেই, যে সাস্টেনেবিলিটি একটা জিনিস রয়ে গেছে, যে আমরা যতই উন্নয়ন করি না কেন, যতই প্রজেক্ট করে নতুন দেখাচ্ছি, কিন্তু সেটা যদি সাস্টেনেবল না হয়, তাহলে পরে সেটা আসলে আবার আমরা হয়তো পিছনে পড়ে যেতে পারি। আমাদের এক বন্ধু খুব সুন্দর চিটাগাং থেকে জামাল সাহেব বলেছেন যে প্রজেক্ট গুলা শেষ হওয়ার পরে যাতে তার ওনারশিপ বাড়ে। আমি ওখানে মনে করি শেষ হওয়ার পরে না, ওনারশিপ শেষে বাড়বে না, প্রজেক্টের রেজাল্ট তখনই সাস্টেনেবল হবে, ওনারশিপ বাড়বে যখন প্রজেক্টটা তুলে হওয়ার আগের থেকে আসে। ফলে গ্রামীণ উন্নয়নে সে একই কথা চলছে, যে আমি সবাইকে নিয়ে যদি গ্রামীণ উন্নয়নের চিন্তাটা করতে পারি, তাহলেই আমাদের মানে সাস্টেনেবিলিটি বাড়বে, তখনই আমরা আমাদের প্রজেক্টগুলোর অ্যাপ্রোপ্রিয়েটনেসটা বাড়াইতে পারি। আমি মানে আর মনে হয় যে আর আগাইতে চাই না। আমাদের শেষ কথা যে বলতে চাই যে আমাদের ইনকাম ইকুয়ালিটিটা কমাইতে হবে, আমরা যাতে করে মানুষের
ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং দেশের উন্নয়নের মধ্যে একটা ভাইব্রেন্সি আসে। আমি এটা বলে আবার মোস্তাফিজুর রহমান সাহেব, দুই প্রফেসর সাহেবকে এবং শাকিউল মিল্লাত মোর্শেদকে ধন্যবাদ দিয়ে, আর আমাদের পিছন থেকে যারা সাহায্য করেছেন, আমাদের পাশে সাথেই যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে রয়েছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে আবার সবাই আমাদের সাথেই থাকুন এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমরা আজকে ম্যাক্রো ইকোনমি এবং এগ্রি ইকোনমির শুধুমাত্র একটি যোগসূত্র তৈরি করার মানে শুরুটা আজকে আমাদের আলোচনা হলো, এবং আমরা প্রতিদিনই 1 ঘন্টা এই প্রোগ্রামটি শেষ করার চেষ্টা করলেও কোনোদিনই আমরা পারিনি, সবসময় আমাদেরকে ওভারশুট করতে হয়েছে। আজকে আমরা আশা করব আমাদের সম্মানিত আলোচক বৃন্দদেরকে আমরা আবার ভবিষ্যতে আরো পাবো এবং আমাদের এই আলোচনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করছি আজকের মতো। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।